জানাচ্ছি। প্রিয় সম্মানিত সুধীবৃন্দ, মহান বিজয় দিবস 2019 উপলক্ষে নীলপদ্ম সাহিত্য পরিবারের আজকের আয়োজনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত জেলা পরিষদের সদস্য বাবু সিয়ম্র, উপস্থিত বিশেষজ্ঞ বৃন্দ, সুপ্রিয় দর্শক মন্ডলী, নমস্কার, শুভ সন্ধ্যা। সুদূর ঢাকা থেকে আগত জেটিভি চ্যানেল আজকের এই বিজয়ের মাসের এই অনুষ্ঠানটি সম্প্রচার করছে। এটা আমাদের জন্য একটা আনন্দের সংবাদ। আমরা এই অনুষ্ঠানের কলাকুশলী এবং আজকের উপস্থিত দর্শক মন্ডলী যারা, সবাইকে নীলপদ্ম সাহিত্য পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। বান্দরবানের রূপ বৈচিত্র্য, বান্দরবানের ইতিহাস, বান্দরবানের কৃষ্টি, কালচার, এগুলো এখন গণমাধ্যম, সংবাদ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া বিভিন্নভাবে এখন ব্যাপক প্রচার হচ্ছে। বান্দরবান একটি আধুনিক নগরীর রূপের দিকে এগিয়ে যাচ্ছে এবং আজকের এই বিজয়ের দিনে, বিজয়ের মাসে এই অনুষ্ঠানে সাহিত্যাঙ্গন, বান্দরবান সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ করবে এই চ্যানেল, আমি আশাবাদ ব্যক্ত করি। আমি বিশেষ কিছু বলবো না, এই অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করছি এবং এই ধরনের প্রোগ্রাম বান্দরবানে উত্তরোত্তর বৃদ্ধি পাবে, বান্দরবানের সাংস্কৃতিক অঙ্গন ছড়িয়ে পড়বে এবং এই ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ঋষু চৌধুরীকে, প্রিয় সম্মানিত সুধীবৃন্দ, আমাদের আজকের এই অনুষ্ঠানটি বলা হয়েছে নীলপদ্ম সাহিত্য আড্ডা, পরিবারের আড্ডা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সমস্ত অনুষ্ঠানগুলোতে সাধারণত কোনো আনুষ্ঠানিকতা তেমনভাবে থাকে না, অর্থাৎ যে যার মতো করে তার উপস্থাপনা করবে, তুলে ধরবে, কেউ গাইবে, আমরা আজকে তাই করব। আমি আজকের অনুষ্ঠানটি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত, যার উপস্থিতিতে আমরা অনেক সময় আমরা খুবই আনন্দিত হই এবং তার বিশেষ একটি পরিচিতি বান্দরবানে রয়েছে। নীলিমা এই নামটি খুবই বহুল পরিচিত। তিনি একজন কবি, লেখক, তিনি একজন গীতিকার বটে। আমি জেনেছি খুব অল্প সময়ে যে তিনি গান লিখেন। আমি নীলিমাকে অনুরোধ জানাবো এখন তার ইচ্ছে মতো তার পরিবেশনা তিনি করবেন। নীলিমা। সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের দর্শকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। নীলপদ্ম সাহিত্য পরিবার, সত্যি কথাটা শুনলে একটি নাম, চমৎকার একটি নাম। আমাদের খুব ব্যস্ততার মধ্যে আমরা যখন শুনি নীলপদ্ম কোনো প্রোগ্রাম হবে, তখনই কিন্তু আমরা ছুটে আসি। আমাদের মনে হয় এখানে আসলে আমরা সবাইকে খুঁজে পাই, যারা লেখালেখি করে, যাদেরকে সবসময় সব জায়গায় পাওয়া যায় না, যাদের লেখালেখি যারা করে তাদের কিন্তু সৃষ্টিকর্তার একটা দান। তো এখানে যারা আসে তাদের মনটা বিশাল বড়, এমন সবগুলো মনের মানুষের সাথে দেখা হয়ে যায়। নীলপদ্ম সাহিত্য পরিবারে এসে সত্যি ভালো লাগে। আপনারা হয়তো জেনে খুশি হবে, নীলপদ্ম সাহিত্য পরিবারকে এখন চিনি না এমন কোনো জায়গা নেই। আমি কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলাম, সেখানে আমাকে বলছিল নীলপদ্ম সাহিত্য পরিবারের সভাপতি কি বান্দরবানের, প্রতিষ্ঠাতা কি বান্দরবানের, সত্যি বলছেন? তখন আমার কিন্তু খুবই ভালো লেগেছিল যে আসলে গর্ব করার মতো যে আমাদের মধ্যে যে নীলপদ্ম সাহিত্য পরিবার গড়ে তুলেছেন, একজন হলেন ঋষু চৌধুরী, আরেকজন হচ্ছে দুলাল শর্মা। তাদের কষ্টের পরিশ্রমে আজকে কিন্তু এত অল্প সময়ে এত বড় ফসল, এত বড় সফলতা কিন্তু সত্যি ভাগ্যের ব্যাপার। অনেকে 10 বছর 20 বছর পরিশ্রম করে কিন্তু কিছু করতে পারে না, কিন্তু নীলপদ্ম সাহিত্য পরিবার এত অল্প সময়ে, কি বলবো, অবাক লাগে আমার কাছেও।
তো আমার নীলপদ্ম সাহিত্য পরিবারকে সত্যি মানবাধিকারের কাজ করি ঠিক, লেখালেখি করি, ছোট্টবেলা থেকে লেখালেখি করে কিন্তু আমি এগিয়ে যেতে পারিনি। মানবাধিকার এসে আমি অনেক ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু তারপর আমি নীলপদ্ম সাহিত্য পরিবারের ডাকে সাড়া না দিয়ে পারি না। আমার মনে হয় নীলপদ্ম সাহিত্য পরিবার অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। লিমা আকাশ তিনি কিছু বলবেন এবং তার রচিত একটি কবিতা তিনি উপস্থাপন করবেন। আমি নীলিমাকে আবার ডেকে নিচ্ছি। তার লেখা একটি কবিতা, কবিতার বই নেই, যে কোনো একটা কবিতার বই কারো থাকলে বাইরের লোকেরা একটু উষ্মা কাটত। আমার আজকে এই অনুষ্ঠানটিতে যদিও ছোট্ট পরিসরে আমার একটা স্মৃতি মনে পড়ে গেল। তখন আমার প্রিয় বন্ধু, যিনি আমাকে এই পথ দেখিয়েছেন, আমাকে মাইক্রোফোনের সামনে দাঁড়াতে যিনি সাহস জুগিয়েছেন, আমার বন্ধু, আমার প্রিয় বন্ধু অরুণ সাহা। তখন সবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাচন হয়েছে। জিরিবাবু পার্বত্য জেলা পরিষদের নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর আমরা তখন কতিপয় ব্যক্তি যারা গান, কবিতা এগুলো নিয়ে চর্চায় আমরা তখন মেতে উঠেছি। হতে পারেনি, কিন্তু সেই পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারেনি, চেষ্টা করে যাচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একটি ইউনিট বান্দরবানে এসছে তারা বেড়াতে। জিরিবাবু তাদেরকে নিমন্ত্রণ করেছেন ওনার বাসায় সন্ধ্যায়। জিরিবাবু অরুণকে ডেকে বললেন, অরুণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কিছু মেহমান এসছে, তোমরা বান্দরবানের যে কয়েকজন আছো শিল্পীরা, তোমরা আমার এখানে একটা প্রোগ্রাম করে দাও। গেলাম আমরা দুরু বুকে। আমার অনুষ্ঠানটি তিনি প্রথমে সূচনায় বলে উঠলেন যে আপনারা মহাসমুদ্র থেকে এসছেন আর আমরা বান্দরবানের একটা ছোট্ট কুয়ার মধ্যে বাস করি, আপনাদের সাথে আমরা লড়ে পারবো না। তা যা হোক, আমরা আমাদের পরিবেশনা করব, আপনারা আন্তরিকতার সঙ্গে দেখবেন। যা হোক, সেদিনের যে আমরা পরিবেশনাটা আমাদের ছিল, প্রশংসা না করে কেউ পারেনি। বান্দরবান দেখিয়ে দিয়েছে বান্দরবান একটি জায়গা, বান্দরবান একটি প্রাণের জায়গা, বান্দরবানের প্রেম আছে, বান্দরবানের ভালোবাসা আছে, বান্দরবানের প্রকৃতি আছে, বান্দরবানের সৌন্দর্য আছে। আর সেই বান্দরবান আজ রূপসী বাংলায় পরিণত। প্রাণের বান্দরবান আজ বিশ্বে বান্দরবান পরিচিত। আর সেই বান্দরবানের নীলিমা সেই হাঁটি হাঁটি পা করে আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে। তখন নীলিমা খুব ছোট ছিল। আমি নীলিমাকে আহ্বান জানাবো এসে তার পরিবেশনা করার জন্য। কোনো কিছু মিল নেই তার সাথে, তো কবিতাটা সবাইকে শোনাচ্ছি। বাবার চিঠি। কেমন আছিস মা? এখনো বোধহয় অভিমান করে বসে আছিস, এখনো বোধহয় ভাবছিস তোর বাবা ভালো না। বাবাকে কতটা জানিস, চিনিস? যা শুনেছি জীবনে বলবো না সব মিথ্যে, কিছু সত্য কথা জানার প্রয়োজন ছিল তোর। কেন জানবি না? কেন জানতে চাইলি না? কতটা অভিশপ্ত জীবনের মধ্যে বসে বাস করেছি আমি, কতটা মৃত্যুর উপর ভর করে হেঁটেছি আমি। একটু জানতে ইচ্ছে করে না তোর? কাপা কাপা হাতে তোকে লিখছি, লেখাগুলো কেমন যেন এলোমেলো ছড়িয়ে ছিটে যাচ্ছে চারিদিক। আমার আর সময় নেই, খুব নিকটে আমার অবস্থান, খুবই কাছাকাছি রে মা। তোকে অনেক কিছু বলতে ইচ্ছে করছে, লিখতে ইচ্ছে করছে, পারছি না। ভালো থাকিস, তুই হতবাগা বাবা। ধন্যবাদ সবাইকে। আমি জিনাকে এখন ডেকে নেব। তিনি আরেকজন ব্যক্তিত্ব বান্দরবানের,
স্বনামধন্য ব্যক্তিত্ব। বান্দরবানের নাট্যাঙ্গন এখন একেবারে ঝিমিয়ে পড়েছে, কিন্তু তিনি তার কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা বিগত দিনে একই মঞ্চে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম তার সহযোগিতায়। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এবং তিনি একজন রাজনীতিবিদ বটে। এনার আরো অনেক পরিচয় রয়েছে। তিনি একজন কবিতা রিসাইটার, কবিতা আবৃত্তি করেন। আমি এখন জলি মমতাকে আমি অতি বিনয়ের সঙ্গে, সম্মানের সঙ্গে আমি ডেকে নেব, এসে তিনি কিছু বলবেন এবং আমাদের সবার উদ্দেশ্যে তিনি কিছু উপহার দেবেন। অসংখ্য ধন্যবাদ আমার দাদা মিলন ভট্টাচার্যকে আজকে এই মুহূর্তে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। নীলপদ্ম সাহিত্য পরিবারের আজকের মহান বিজয় দিবসকে সামনে রেখে মহান বিজয় দিবস 2019 উপলক্ষে যে সাহিত্য আড্ডা এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে, এই সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, পাশাপাশি আজকে নীলপদ্ম সাহিত্য পরিবারের এক একটা নক্ষত্র এখানে আমার সামনে দর্শক সারিতে বসে আছেন, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমে যে কথাটি না বললেই নয়, আজকে আমরা এই সাহিত্য আড্ডা করছি। এই আড্ডাটা কখনই সম্ভব হতো না যদি 1971 সালের 7ই ডিসেম্বরে আমরা এই লাল সবুজের পতাকাটা যদি না পেতাম এবং বাংলাদেশ নামক ভূখণ্ডটি যদি স্বাধীন সত্তায় বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ না করত, তাহলে আজকে আমরা এই আড্ডায় আসতে পারতাম না। সেই কারণে মহান মুক্তিযুদ্ধে যারা সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছেন এবং এই মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী কর্তৃক বিভিন্নভাবে নির্যাতন শিকার হয়েছেন, সর্বোপরি বিভিন্নভাবে বিনা অস্ত্রের কৌশলে যিনারা মুক্তিযুদ্ধের একজন মহান বীর সৈনিক হিসেবে ছিলেন, আজ আমাদের মাঝে হয়তো অনেকেই বেঁচে নেই। কথা প্রসঙ্গে একটু বলি, সেটি হচ্ছে এমনও ইতিহাস আস্তে আস্তে বেরিয়ে আসছে, সেটি হচ্ছে হাতে কোনো হাতিয়ার ছিল না, শত্রু বাহিনী এসেছে, তাদেরকে কিভাবে আমরা বাংলাদেশ ভূখণ্ডকে বিজয়ের জন্য কি করতে পারি, ইতিহাস বেরিয়ে এসেছে। শত্রু বাহিনী জল খেতে চেয়েছে, পানি খেতে চেয়েছে, ডাব খেতে চেয়েছে, সেই ডাবের ভিতরে ইনজেকশন করে দিয়েছে স্লো পয়জনিং বিষ। সেভাবে করেও অনেক বাংলার জনগণ সেই পাক হানাদার বাহিনীদেরকে হটিয়েছে। শুধু সম্মুখ যুদ্ধ নয়, এইভাবে নানা পর্যায়ে যারা যুদ্ধে অংশগ্রহণ করে আজ বাংলাদেশে বাস করছে, তাদের প্রতি শহীদ এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন সকলের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আজকের নীলপদ্ম সাহিত্য পরিবার, তার বয়স 3 বছর। এই সাহিত্য পরিবার এই বাংলা সাহিত্যকে নিয়ে যে কটি অনলাইন বেস সাহিত্য গ্রুপ আছে, এই গ্রুপগুলির মধ্যে প্রথম সারির যদি টপ 10 যদি বাছাই করা হয়, সেই টপ 10 এর মধ্যে নীলপদ্ম একটি অন্যতম।
এবং এবং এই নীলপদ্ম সাহিত্য পরিবার বাংলাদেশের সর্ব দক্ষিণ পূর্বে যে জেলাটির আসন সংখ্যা হচ্ছে 300টি আসন থেকে অর্থাৎ সর্বকনিষ্ঠ জায়গা থেকে শুরু। আজ শুধু এপার বাংলা ওপার বাংলা নয়, এই নীলপদ্ম সাহিত্য পরিবার এই এপার বাংলা এবং ওপার বাংলার যে বাংলা সাহিত্য প্রেমী সারা বিশ্বে ছড়িয়ে আছে, সে ওমান বলেন, অস্ট্রেলিয়া বলেন, সব জায়গার কবি সাহিত্যিকগণ এই নীলপদ্মের সাথে জড়িত। অর্থাৎ আমরা গর্বের সাথে এখন বলতে পারি নীলপদ্ম সাহিত্যের পরিবার শুধু বান্দরবানের নয়, শুধু বাংলাদেশের নয়, শুধু এপার ওপার বাংলার নয়, এই নীলপদ্ম সাহিত্য পরিবার এখন বিশ্বজোড়া বিশ্বের একটি অন্যতম একটি নাম নীলপদ্ম সাহিত্য পরিবার। যাই হোক, আরো অনেক আলোচক আছেন, সেই কারণে আমি আর ওদিকে যাচ্ছি না। আমি একটু বলি যে আমার দাদা বলেছেন, মূলত আমি একজন নাট্যপ্রেমী। ছোটবেলা থেকে নাটক দেখতাম, করার খুব শখ ছিল, এবং যখনই শিশু শিল্পীর দরকার পড়েছে, সৌভাগ্যক্রমে আমার ডাক পড়েছে, সেই থেকেই নাটকের আমার পদচারণা এবং ওটাকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার নিজস্ব গ্রুপও আছে, ব্যবসায়ী দিকে গেলাম না, এখনো আমি শিখছি। এখন আমি নাটকের বিষয়গুলো শিখছি, স্টানুনা ঘোষকি থেকে শুরু করে অগস্ট বোয়াল কিংবা ভারতনাট্যম, ওগুলো আমি এখনো পড়ছি, এখনো শিখছি নাটক বিষয়ে। তো যাই হোক, তবে একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে স্টানুনা ঘোষকি, যে জার্মানের যিনি এই নাটককে নিয়ে গবেষণা করেছেন, ওনাকে যখন প্রশ্ন করা হয় অভিনয় কি, সংক্ষিপ্ত পরিসরে উনি শুধু একটা শব্দ বলেছিলেন, সেই শব্দটি হচ্ছে কনসেন্ট্রেশন। ওটাকে বাংলা যদি বলা হয় মনোযোগ। ওটা ব্যাখ্যাটা যখন আমি পড়লাম, আমি রীতিমতো অভিভূত। অর্থাৎ শুধু একজন মানুষের পা থেকে চুল পর্যন্ত নয়, পায়ের নখ থেকে চুল পর্যন্ত নয়, এর পাশাপাশি আমার সামনে পেছনে ডানে বামে উপরে নিচে যা আছে, আমার জ্ঞান চক্ষু দিয়ে প্রতিটি বিষয়কে নিখুঁতভাবে পর্যবেক্ষণ, মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে পারা যে পারে, সেই একজন ভালো অভিনেতা হতে পারবে। আমি যদি সারাংশটা বললাম, এবং এই বিষয়টা শুধু অভিনয়ের বেলায় নয়, মানব সমাজেও আমরা যেহেতু সামাজিক জীব, সমাজের এই সামাজিক জীব হিসাবে সমাজের সামাজিকতা রক্ষা করতে গেলেও এই বিষয়টা জরুরি। আমরা যদি সবাইকে বোঝার চেষ্টা করি, তাহলে আজকের যে রেষারেষি হানাহানি সেগুলো অনেকটাই দূর হবে। তখন আমি বুঝতে পারবো মানুষকে, আমাকে চিনতে পারবো, অন্যকে চিনতে পারবো। এই যে অভিনয় জগতে এসে এই বিষয়টা আমি আজকে জেনেছি, সেটা আজকে জানালাম। যে কথা আর বাড়াবো না, আমি এই নাটক করতে এসে আবৃত্তিও আমাকে শিখতে হয়েছে। এই কারণে শিখতে হয়েছে, আমাদের এই অঞ্চলের মানুষদের, বিশেষ করে আমার উচ্চারণে প্রচুর ঘাটতি ছিল। ট বর্গ এবং ত বর্গে আমরা কিন্তু ভুল করতাম। যেটা মুদ্রা, টাকা, সেটাকে আমরা বলতাম টাকা। যেটা দেখা বা তাকানো, সেটাকে আমরা বলতাম টাকা। এই ধরনের অজস্র আমরা ভুল করতাম। অভিনয় করতে গিয়ে এই বিষয়গুলো আমাকে আমার গুরুজনরা ধরে দিয়েছেন, এবং সে কারণে আবৃত্তি শিখতে হয়েছে। তো সেই জায়গা থেকে আবৃত্তি বিষয়ে আমি এখন কাজ করার চেষ্টা করছি। তো যাই হোক, তবে এটা সত্য, কোনো কবি তার নিজের কবিতা আবৃত্তি ভালো মতো করতে পারে না। সেটা কেন জানি না, সেটা আমি সেটা বুঝি না। সেটা হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে, আমি সেই জায়গায় আমি যেতে পারিনি। যাই হোক, আমি আমার লেখা কবিতা একটা পাঠ করে আমার আলোচনাটা, আমার আড্ডার অংশগ্রহণটা এখানে আপাতত শেষ করতে চাই। সেটা হচ্ছে 10/7/19 সালে লেখা অযাচিত রক্তাক্ত কবিতা।
মধ্য গগনের আলো ছায়ায় অবারিত প্রান্তরে উদাস মনে তাকিয়ে আছে কবিতার আশায়। কলমের গ্রীবা নিথর, হৃদয়ে জ্বলন্ত আর্তনাদ। শুভ্র মেঘ এসে তখন বুলিয়ে দেয় চুলে হাত, ভিজিয়ে দেয় চিম্বুকের উরু, জুড়িয়ে দেয় আলাপন। সিক্ত করে তনুমন পাহাড়ের গায়ে নবশিহরণ। জুন ফুলে মিশে যায় মেঘেদের আলপনা, দোলে ওঠে ছায়াবিধি প্রজাপতির আনাগোনা। আসছে বুঝি কবিতা বলকার পাল ঘেঁষে, পালক বুঝি ডুব দিল দোয়াতের গহিনে। বর্ণমালা উড়ে এসে বুনে শব্দের হুল, দূর থেকে ভেসে আসে সেই চেনা সুর। খাট রাগে দিয়ে ওঠে বনলাউয়ের খোলস, বাঁশির তালে রূপারে বিছা পায় ময়ূর পঙ্খির পরশ। পাহাড়ি জীবন ধারা পাতে মনোবাসীর ঝংকারে চিম্বুকের বুক চেড়ে প্রকৃতির কল্পতরু হয়ে বিলিয়ে এলো চিম্বুকিনী, সাথে প্রেমাত্মার ঐশ্বরী। এলেমেলো কথামালায় চড়ে বসে কলমের গ্রীবায়। সম্বিত ফিরে পেয়ে দেখি একই খয়েরি রং ধরেছে জুনফুলের পাপড়ি। দৃষ্টিভ্রম নয় তো? পলক কচলে দেখি, না না এ ভ্রম নয়, এ যে চরম সত্যি। কোলে অপরিবর্তিত পরিবর্তনশীল সত্তা ভূমিষ্ঠ হল অযাচিত রক্তাক্ত কবিতা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জলিমন্দাকে। আজ নতুন একটি পরিচয় পেলাম, তিনি কবিতা লেখেন। ধন্যবাদ আবার আপনাকে। নীলপদ্ম আমার অহংকার, নীলপদ্ম আমার গর্ব। প্রিয় সম্মানিত সুধী, আমি এখন ডেকে নেব আমাদের আরেক অতিথি কবি সোহেল মাহমুদকে। কবি সোহেল মাহমুদ। মহান বিজয় দিবস উপলক্ষে নীলপদ্ম সাহিত্য পরিবারের আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দের কাছে আমি বিজয়ের মাসকে সামনে রেখে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ছোট্ট একটি কবিতা আপনাদের সামনে পাঠ করব। এটা আমার স্বরচিত কবিতা। মরণে কি সাধ্য আছে মুছে দিবে ইতিহাস। মুজিব ছিল এখনো আছে বাংলার পতাকায়, মুজিবীয় সুখে মুক্তির ঢেউ পদ্মা ও যমুনায়। জননীর বুকে অমলিন সুখে মুজিব তনয়ে হাসে, হেসে প্রিয় প্রাণ করে বলিদান মুক্তির অভিলাষে। কারা বলে নাই এই বাংলায় শেখ মুজিবের ছবি, একটি কথাই এক ইশারায় করলো হাজার কবি। মরে না মুজিব, মরতে পারে না, মরণ পালিয়ে যায়। হাজার মায়ের সন্তান তাকে ফিরে আয় ফিরে আয়। 56,000 বর্গ মাইলে পায়ের চিহ্ন তার। মুজিব আমার প্রিয় বিধাতার স্বর্গীয় উপহার। জাহান নামের প্রেতাত্মারা নাজিল হয়েছে কত, আমার পিতার পবিত্র বুক করেছে বিক্ষত। মরণের কি সাধ্য আছে মুছে দিবে ইতিহাস, আজন্ম এই বাংলার বুকে মুজিবের বসবাস। মুজিব আছে আজীবন রবে বাংলার মাটি জলে, লাল সবুজের প্রিয় পতাকায় হৃদয়ের শতদলে।
বুকের ফ্রেমে বাঁধিয়ে রেখেছি প্রিয় জনকের নাম, যার প্রয়োজনে স্বর্গ থেকে ফিরে চলে এলাম, যার প্রয়োজনে স্বর্গ থেকে ফিরে চলে এলাম। আমি আপনাদের সামনে আরেকটু ছোট্ট একটা কবিতা পাঠ করে শোনাবো। আমি আসলে স্বাভাবিক কথা বলতেই প্রবলেম হয়, আর এই ধরনের সুযোগ হয় না, আমি অভ্যস্ত না আসলে প্রোগ্রামে, মানে অভ্যস্ত না। পাঠ করছি সিকান্দার আবু জাফরের কবিতা বাংলা ছাড়ো। রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো, আজকে যখন হাতের মুঠোই কণ্ঠনালী খুন পিয়াসি ছুরি, কাজকৃত ব্যাগলে রেখে বুকের কাছে কেউটি সাপের ঝাঁপি, আমার হাতে নিলাম আমার নির্ভরতার চাবি। তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত, সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্ত রসের ছোঁয়া, পেয়েছে শুধু কঠিন জুতোর তলা। আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে, তিক্ত প্রাণে সাপদ নখের জ্বালা, কাজে কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে পেটে রক্ত হাসি, আমার কাঁধে নিলাম তুলে আমার যত বুঝা, তুমি আমার বাতাস থেকে মুছো তোমার ধুলো, তুমি বাংলা ছাড়ো। একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছে ভিজে নিতে যখন পোড়া মাটি, বারে বারেই তোমার ঘোড়া আমার খেতে বসিয়ে গেছে ঘাটি। আমার প্রীতি তোমার প্রতারণা, যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লাভের জটিল অঙ্কগুলো, আমার কেবল হার জুড়ালো হতাশ্বাসের ধুলো। আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবরখানা, আপন খুলের কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া, কাজ কি দ্বিধায় বিষণ্ণতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি। আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষিপ্ত বাজের থাবা, তুমি আমার জলের স্থলের মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো। রহমান বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আর দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। তিনি এই দেশকে মুক্ত করেছেন নামাজ শুদ্ধ করে, পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে 16 ডিসেম্বর আমাদের বিজয় এনে দিয়েছেন। লাল সালাম, লাল সালাম এই জাতির পিতা তোমাকে। প্রিয় সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন দেখে নেব আজকে যিনাকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমি খুব চেষ্টা করেছি, আমি আমার নিষেধাকে অনুরোধ জানিয়েছি, দুরান্দাকে অনুরোধ জানিয়েছি। আমার অতি পছন্দের একজন মানুষ, খুবই গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সম্মানিত সহকারী পরিচালক, যিনি নীরবে নিবৃত্তি থেকে অনুষ্ঠান করে যান, মাঝে মাঝে জোর করে ধরে আনতে হয়, স্যার আপনার মুখে কিছু শুনতে চাই। এবার বইমেলাতে আমার সুযোগ হয়েছিল, ওনাকে আমি মঞ্চের কাছে পেয়েছি। আমি বললাম, স্যার একটা কবিতা শোনান না, আজকে শোনান না, বলে আজ না। উনি একটু সময় দিলেন, আসলেন, কবিতা শুনলেন, মানুষের মন জয় করলেন। আমি গর্বিত হলাম। গতকাল আমার সৌভাগ্য হয়েছিল, ওনারা আমাকে কেএসআইতে ইনভাইট করেছিলেন একটা সঙ্গীতের বিচারকের দায়িত্ব পালন করার জন্য। আমি স্যারের পাশে বসাই, আমার সৌভাগ্য হলো। আমি বললাম, স্যার একটা কথা বলবো। বলেন। আপনি কবিতাটা চর্চা করেন, আমার কেন জানি মনে হয় আপনি
আপনি যদি চর্চা করেন খুব ভালো আপনি একজন আবৃত্তিকার হতে পারবেন। ঠিক কেন জানি সৃষ্টিকর্তার একটি অসীম কৃপা সুযোগটা আমি পেয়ে গেলাম নীলপদ্ম সাহিত্য পরিবারের মাধ্যমে। আমি অনুরোধ জানালাম, ওনারা অনুরোধ জানালো, আমি ওনার ফোন নম্বর সংগ্রহ করলাম আবার প্রথমে সাংস্কৃতিক ইনস্টিটিউটের নৃত্য পরিচালকের কাছ থেকে। আমাদের সম্মানিত সহকারী পরিচালক উজ্জ্বল স্যার এই মুহূর্তে আমাদের মাঝে আছেন। আমি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো আজ আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। আমি কিছু 30 লক্ষ প্রাণের দামে পেলাম স্বাধীনতা, শ্রদ্ধা ভরে স্মরণ করি আজকে তাদের কথা। মায়ের বোনের সম্মান আর শহীদ ছেলের দান, এই আমাদের পতাকা আর এই আমাদের গান। মহান শহীদ দিবস উপলক্ষে, মহান বিজয় দিবস উপলক্ষে নীলপদ্ম সাহিত্য পরিবারের উদ্যোগে আজই জেটিভি বাংলা। একটি সুন্দর অনুষ্ঠান, নীলপদ্ম সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক সন্ধ্যা। এই অনুষ্ঠানে আমাদের সকলের মধ্যমণি বাংলাদেশ পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব সিঙ্গেল মোড় উপস্থিত আছেন। শ্রদ্ধাভাজন বিশেষ অতিথিবৃন্দ, সুধীমণ্ডলী, আমি আসলে কবিও নয়, চাকরি করছি যে প্রতিষ্ঠানে, কিন্তু আমার কিন্তু সময় হয়ে ওঠে না। আমি আবার কবিতার প্রতি আবার দুর্বলতা আছে, কিন্তু কবিতা চর্চা করার মতো আমার সেরকম পর্যাপ্ত সময় আমি পাই না। পেয়ে যায় তখন আমি সেই সুযোগটাকেই কাজে লাগাই আর কি। গত এই যে বইমেলার শেষ দিন মনে হয় একটা কবিতা আবৃত্তি তো নয়, পাঠ করার সুযোগ পেয়েছি আর কি। বইমেলার যারা আয়োজক ছিলেন, যারা কোঅর্ডিনেটর ছিলেন, ওনারা আমাকে সুযোগ করে দিয়েছেন, আমি ধন্যবাদ জানাই আজকের এই দিনেও তাদের। যা হোক, এই সাহিত্য পরিবারের যে সকল কর্মমুখী যে কার্যক্রম শুধু এখানেই সীমাবদ্ধ নয়, দিকে দিকে চারিদিকে ছড়িয়ে পড়েছে, এবং তাদের যে এই মহান কর্মযজ্ঞ, আমি সেগুলোর প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি উত্তর আরও এই কর্মধারা, আমাদের যে প্রচেষ্টা, সেটা আরও বৃদ্ধি হোক, সেটাই কামনা করি। যে আমিও একজন পরবর্তীতে হয়তো আমি সুযোগ পেলে আরও সময় দেব, আপনাদের সাথে সামিল হওয়ার চেষ্টা করব। তো যা হোক, আমি যেদিন ওই কবিতাটা আমি আবৃত্তি করছিলাম বই মেলাতে, সেটা আমি এটি হলো নির্ঝরের স্বপ্নভঙ্গ, রবি ঠাকুরের লেখা। ফাঁক দিয়ে সূর্য উঠছে, সূর্য তো রোজই উঠে,
কিন্তু সেদিনের সূর্যোদয় দেখে কবির মনে হলো সারা পৃথিবী যেন আনন্দে ঢেউয়ে ভেসে যাচ্ছে। তিনি লিখলেন এই কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি প্রভাতের অবিরকল কেমন বসিল প্রাণ, কেমন বসিল গুহার আন্ধারে প্রভাত পাখির গান। না জানি কেন এতদিনে পরে জাগিয়ে উঠিল প্রাণ, জাগিয়ে উঠেছে প্রাণ। ওরে উঠলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুখিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে। খুলিয়া খুলিয়া ফেলিল সলিল, গরজে উঠেছে দারুণ রসে। হেথায় কোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে যায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উঠলে যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ভাঙিব পাষাণ ধারা, আমি ভাঙিব পাষাণ ধারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, অকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখর ছুড়িব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গিয়ে কল কল, তারে তারে দেব তারি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত স্বাদ আছে, এত সুখ আছে। প্রাণ হয়ে আছে ভোর, কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনে যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ একই গান গেয়েছে পাখি, এসেছে প্রবীর কর। ধন্যবাদ। আছে বিজয়ের মাস, লাল সূর্যের যে স্বাধীনতা, যে অর্জন আমরা 1971 সালে 16ই ডিসেম্বর বিজয় অর্জন করেছি। এই বিজয়ের মধ্য দিয়ে বাংলার লাল সূর্যকে আমরা হাতে ছুঁতে পেরেছি। আমরা আজ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন নাগরিক। আজকে আমাদের ঠিকানা বান্দরবান, পার্বত্য বান্দরবান, পাহাড়ি জনপদ, পাহাড়ি জনপদে বান্দরবান, সমুদ্রের বান্দরবান। এখানে মেঘ ছুঁয়ে যায় মানুষের কাছ বেয়ে, এখানে নীল ছুঁতে পারা যায়। এখানে কবিরা আসে কবিতার সাথে, শব্দের সাথে মেশার জন্য, আত্মীয়তা করার জন্য। আমাদের বান্দরবান একসময় সাহিত্যের সমৃদ্ধ ছিল না। এখন হাঁটি হাঁটি পা পা করে বান্দরবান যেমনি সম্প্রীতি শহর, যেমনি পর্যটন নগরী শহর, একই সাথে এখন বলা যাবে, নির্দ্বিধায় বলা যাবে, সাহিত্যে একটি সমৃদ্ধ শহরে পরিণত হতে যাচ্ছে। তার পেছনে
একটি নাম সবচেয়ে বড় ভূমিকা রাখছে নীলপদ্ম সাহিত্য পরিবার। এই নীলপদ্ম সাহিত্য পরিবারের মাধ্যমে তাদের বিভিন্ন সাহিত্যের সমৃদ্ধতার অনুষঙ্গ যোগ করে আজকে বান্দরবানের সাহিত্য জগতে পিছিয়ে নেই। আমরা নীলপদ্ম সাহিত্য পরিবারকে সকল সম্মানিত যারা পৃষ্ঠপোষক, সম্মানিত পর্ষদকে আমি ধন্যবাদ জানাতে চাই। আজকে যেহেতু আড্ডা, নীলপদ্ম সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক সন্ধ্যা, আজকে কথাগুলো বলা যায় খুব সহজ সরলভাবে কথাগুলো বলা যায়। এখানে কোনো খুব বেশি নিয়ম এখানে থাকার কথা নয়, খুব সহজ সরলভাবে আমরা আড্ডা করব। তো আমার প্রিয় আমি দুটো আমার নিজের লেখা থেকে একটি কবিতা এবং আমার প্রিয় আরেকজন লেখকের কবির কবিতা আমি পাঠ করব। আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, সম্প্রীতির বান্দরবান। সম্প্রীতি আমার একটি লেখা, কবিতার নাম সম্প্রীতির এক শহর। এই শহরটির নাম মেঘ শহর। কোথাও গ্রাম নেই, পাহাড়ের ভাজে বাজে পাড়া, পাহাড়ে ডিঙ্গিয়ে আরো একটি পাড়া। পথের নাম পাহাড়ের উঁচু ঢাল, অট্টালিকার নাম ঢঙ্গর। ভালোবাসার নাম সম্প্রীতি, নদীর নাম বসতি, ঝর্ণাকে আমরা স্রষ্টা বলে জানি। ভালোবাসি, প্রাণ ভরে ভালোবাসি। কত মানুষ আসে বাসে আর বেশি বেড়ায় মুক্ত বিহঙ্গে। এখানে মেঘ নেমে আসে হাতে মেঘকণ্ঠ। মেঘে ডুবতে মানুষ, বিশ্বাস করো মেঘে ডুবতে মানুষ হয়ে যায় পাখাওয়ালা পুরি। এখানে কথা কম, নীরবে নির্বিঘ্নে চলে কিছু কানাঘুষো। নিজের উত্থেলে বুকি সুপেলে নীলগিরি নাপাকুম অন্য কোন জলপ্রপাত। বড় পাথরে দেখা মেলে শান্ত সম্য জ্ঞানস্থ পৃথিবী। মাথায় কলেজে পাথরের জমাট ইতিবৃত্ত। তুমি আসবে কি? যেখানে বনফুলি মুঠি মুঠি, বিষাদী ফুটি লাল টকটকে সূর্য, দেখা মেলে কলা পাতারি বিনম্র সভ্যতা। এখানে আকাশে ফোটে শত সহস্র মানুষ, বৈশাখী রঙিন উৎসব। এখানে জলের রং নেই, আছে জলে খেলি, বাতাসে ভারী গন্ধ নেই, কান ফাটা দূষণ নেই, সমুচি দুর্ভাগাস। এখানে মাটির রঙে মানুষ, এখানে মানুষগুলো মানুষের মতো। পাখি ডাকে, বই হয় সন্ধ্যা নামে এক চিলতে উঠোরে। সময় চলে সময়ের মতো। এটা শহর নয়, এটা কুটির উপর গড়া একটি স্বর্গভূমি। সভ্যতার দর্পণে দেখো আদিবাস জমিয়ার এক চিলতে সুখ। কপালে ঠিক মাঝখানে রাখা বাদামি তুরং, হাঁটে আর হাঁটে সকাল সন্ধ্যা দিনের পুরোটো সময়। মাটির রঙের মানুষগুলো মাটির রঙেই থাকে। আমার একজন প্রিয় কবি, আমি একটি কবিতা পাঠ করব। আমি আসলে কবিতা আবৃত্তি বা পাঠ করতে পারি না, তারপরেও ভালো লাগাকে করা। কবি নজরুল মোহাম্মদ শহীদুল্লাহর একটি কবিতা, বিখ্যাত কবিতা। আমি ওভাবে পাঠ করতে পারবো না, আমি শুধু আজকেই চেষ্টা করতে চাই কবিতা, কখন পাঠ করি। বাতাসের লাশের গন্ধ। আজও আমি বাতাসের লাশের গন্ধ পাই।
আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, দর্শিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই সব দুঃখ স্বপ্নের রাত, সেই রক্তাক্ত সমন? বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগের তাকে রক্তের দাগ, এই রক্ত মাখা মাটির লড়ার চুয়ের দিন যারা বউকে বেঁধেছিল, জীর্ণ জীবনের পুজে তারা খুঁজেনি নিষিদ্ধ আধার, আজ তারা আলোহীন কাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রি গুহায়। এই জন্য নষ্ট জন্মের লজ্জায় আড়ষ্ট জননী, স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম, একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল। জাতির পতাকা আজ কাঁপছে তরছে সেই পুরনো শকুন। বাতাসে লাশের গন্ধ নিয়ন আলোয় তবু নগ্ন দেহে তোলে মাংসের উপান, মাটিতে রক্তের দাগ, চালের দামে তবু জমা হয় অনাহারী মানুষের হাস। এই চোখে ঘুম আসে না, সারা রাত আমার ঘুম আসে না। তন্দ্রার ভেতরে আমি শুনি দর্শিতার করুণ চিৎকার, নদীতে পানির মতো বেশি থাকা মানুষের পচা লাশ, মৃত্যুহীন ভালিকার পুকুরে গাওয়ার বিবস্ত্র শরীর বেশি ওঠে চোখের ভেতরে। আমি ঘুমাতে পারি না, আমি ঘুমাতে পারি না। রক্তের কাপড়ে মোড়া কুকুর কেচে যায়, শকুনি কেচে যায়, সে আমার ভাই, সে আমার মা, সে আমার প্রিয়তম বাবা। স্বাধীনতা সে আমার স্বজনে হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। দর্শিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা। ধন্যবাদ। জনাব আমাদের রঞ্জন বড়ুয়াকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে সম্মানিত সুধীবৃন্দ পবিত্র এশার আজানের জন্য আমরা সামান্য সময় বিরতিতে যাচ্ছি। সুধীবৃন্দ, আমাদের ঋষু চৌধুরী নীলপদ্ম সাহিত্য পরিবারের একটি অতি গুরুত্বপূর্ণ নাম এবং ব্যক্তি। তিনি কবিতাকে যেমন ভালোবাসেন, কবিতা লিখেন, তার কবিতা শুনতে ভালো লাগে। তিনি এবার একটি কবিতা শোনানোর জন্য আগ্রহ প্রকাশ করছেন। আমি ঋষু চৌধুরীকে ডেকে নেব তার কবিতা পাঠ করার জন্য। ধন্যবাদ মিলন ভট্টাচার্য আমাকে এই পর্বে সুযোগ দেওয়ার জন্য। আমার এবারে বের হচ্ছে যেখানে পড়ে আছে প্রাচীনতম দেহটি, একটি দ্বিতীয় কবিতার গ্রন্থ আমার। এই গ্রন্থের একটি কবিতা পাঠ করে শোনাতে চাচ্ছি। আমি জানতেই পারি না, পাঠ করব। দূরাকাশে ধুচ্ছি কবিতার নাম। আমি আবার ঈপ্সিত অন্ধকারে আমার আদরেই ফিরে যাচ্ছি। সূর্যোদয়ের যতটুকু আলো স্নানে আমায় ভাসালো, মেঘরাদের সব কণাই আমি আবার নিষিদ্ধ হচ্ছি। ক্ষয়ের মাতম দানা বেঁধেছে অস্তিত্বের হাড্ডি জুড়ে। এতকাল আমি আমাকে দেখি না, রোদে পোড়া বসন আমার পরিচয় গোপন রাখছে বিধাতার নিয়মে। দূর দেখা পাখিটার মতো দূরাকাশে প্রতিনিয়ত বিলীন হচ্ছি নিয়ত বায়ুর
সান্নিধ্যে আজকাল প্রভাবতার শরীরে জুড়ে নিঃশ্বাস ফেলে আমি কি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি মহাকালের স্রোতে, অমানিসার ধূসর গভীর আঁধারে। এই তো একটু আগেও মনে হচ্ছিল সন্ধ্যা তারারা মিটিমিটি আলো দিয়ে আমার পিঠে খেলছিল। হঠাৎ কখন কুজনের সুর হারিয়ে তিনি আন্ধারে নিঃশেষিত আলোর দোলনার দুলাকাশে তুলছি বাসমান পরিযায়ী পাখির নিষ্প্রাণ ফেলে আসা পালকের মতো। ধন্যবাদ সুপ্রিয় উপস্থিতি। ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি অতি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাবো আমাদের সবার কাছে মুঠোফোন রয়েছে, মুঠোফোন সাইলেন্ট করে রাখার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন যিনাকে তিনি একজন সুবক্তা, সুকথক, সুউপস্থাপক, সুকবিতা পাঠক, মানে সু যত আছে ওনার চারিদিকে ঘিরে আছে। আমার একজন পছন্দের মানুষ, আমি খুব ভালোবাসি, শ্রদ্ধা করি, মানুষ গড়ার কারিগর। সম্মানিত সিনিয়র শিক্ষক এবং আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ ইয়াকুব, তিনি কি করবেন কি বলবেন আমি বলবো না, তিনি বলবেন তিনি করে যাবেন। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ইয়াকুব স্যারকে। যারা যা বললেন এগুলো যদি স্রষ্টা আসলেই সত্য করে দিত, এখনো অবশিষ্ট জীবনটা আবার নতুন করে দৌড়াইতে পারতাম। তো হতে পারে ওনার মতো একজন মানুষ এভাবে যদি বলেন, আর আমার ডানে বাড়ির যে গুণী ব্যক্তিত্বগণ চলে আসেন, বসে আছেন, তারা যদি এই দোয়ার সাথে সামিল হন, তাহলে অবশিষ্ট জীবন অন্যরকম হতেও পারে। তো সে পর্যন্ত অপেক্ষায় থাকি। ধন্যবাদ দাদাকে এবং যারা এখানে আছেন আজকের, বিশেষ করে আমরা আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ যারা সিংজং রো, আমাদের অতি আপনজন এবং সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, এবং আমাদের সাথে একজন ক্ষুদ্র শিল্পী আছে আমার খুব প্রিয়, কন্যা সমতুল্য, এবং আজকের যে চ্যানেলের সঙ্গে যুক্ত সম্মানিত কলা কুশলীগণ, আপনাদের শুভ সন্ধ্যা। তো আমার জন্য যেহেতু ফ্লোর ওপেন করেই দেওয়া হয়েছে, আমি একটু ভিন্ন ধারায় যাই। এখানে আড্ডা কথাটি আছে, আমরা এ পর্যন্ত কথাবার্তা অনেকটা সবার ধরনেরই হয়েছে, আমি আড্ডার দিকেই যাই। বিশেষ করে বিজয় দিবসের কথা আছে এখানে। আপনারা যারা আছেন সম্ভবত মিলন দা ছাড়া মামুন ভাইয়ের কথা সঠিক বলতে পারবো না, আদারওয়াইজ বয়স বিবেচনায় সম্ভবত সিনিয়র আন্ডারই আপনারা অনেকেই যুদ্ধের সময়টি সেভাবে দেখেন নাই, এর অনেক পরে অনেকের জন্ম আমি দেখেছি। তবে নিজের বয়স তখন খুবই কম, কিন্তু মনে আছে, মানে এর তাৎপর্য বোঝার বয়স হয়নি, কিন্তু যুদ্ধটা মনে আছে। তো ঘটনাচক্রে আমরা এই এলাকায় ছিলাম, তার একটি সেই খুব বাল্য বয়সের একটি কথা আমি ভুলতে পারি না, এই কথাটাই আপনাদের সাথে আজ শেয়ার করি আজকের এই আড্ডায়। আমার বাবা কৃষি কর্মকর্তা ছিলেন চন্দ্রঘোনা রাখালি ফার্মটি এখনো আছে, আপনাদের যাদের ওইদিকে বাড়িঘর তারা চেনেন ফার্ম। তো সেই সুবাদে আমাদের পরিবার ফার্মের সরকারি ইয়েতে বসবাস করতো, এবং নারায়ণগিরি পাইলট হাই স্কুল, যেটি এখন সরকারি স্কুল, সেখানে আমার বড় ভাইরা ওখান থেকে এসএসসি পাস করেছেন। অর্থাৎ আমরা বেশ দীর্ঘ সময় এখানে বসবাস করেছি। নদীতে, কর্ণফুলী নদীতে প্রায় ঝাঁপিয়ে পড়ে গোসল করা হতো। তো সেরকম একটি সময়, দুরন্ত সময় কাটাচ্ছিলাম শৈশবের। এ সময়ে আসলো ৭১-এর যুদ্ধ।
তো যুদ্ধের আমি বিস্তারিত যাব না, আমি শুধু একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাইব, মূল ভোকাল পয়েন্ট মানে পয়েন্টটাতে আমি চলে যাই। 16ই ডিসেম্বর যেদিন বিজয় অর্জিত হলো, তখন মোবাইল ফোন, টেলিফোন ইত্যাদি প্রায় কিছুই ছিল না। কোথায় কি হচ্ছে না হচ্ছে তাৎক্ষণিকভাবে জানাও যেত না। একমাত্র ভরসা ছিল বিবিসি। আমি খুব ছোট থাকলেও আমার মনে আছে বড়দের সাথে চুরিদারি করে রাত্রে ঝোপে ঝাড়ে বসে তখন বিবিসি শোনা হতো চুরি করে। বিপজ্জনক ছিল, কারণ বিবিসি শুনছে এই খবর যদি নারায়ণগঞ্জ প্রাইভেট হাই স্কুলে আর্মি ক্যাম্প ছিল, কোনো চক্রে ওখানে খবর চলে গেলে তার নির্ঘাত মৃত্যু। তো খুব চুরি করে করে বিবিসি শুনে, আর কিছুটা আকাশবাণীর দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠটা এখনো মনে আছে। আর আমাদের রেডিওটা কিন্তু এদিকে ট্রান্সফার হয়ে গিয়েছিল, আপনারা অনেকেই জানেন, কালুরঘাট থেকে কিন্তু বান্দরবান দিয়েই, আমি যদি ভুল না করি, পার হয়েছিল। হ্যাঁ, আর এটি মাঝে মধ্যে শোনা যেত, সবসময় ভালো শোনা যেত না, কিন্তু মাঝে মধ্যে এটি শোনা যেত। তো মোটামুটি খবরের উৎস ছিল 10 কিলোওয়াট ছিল তখন, 10 কিলো। হ্যাঁ, খুব সামান্য, কখনো কখনো 100 কিলোওয়াট, কখনো কখনো একটু একটু শোনা যেত। তো মূল ভরসা ছিল বিবিসি। বিবিসি কিন্তু সারাদিন প্রচারিত হতো না, নির্দিষ্ট টাইম, হ্যাঁ, সন্ধ্যা 7:30 এরকম। তো যাই হোক, আমি যেটি মূল বলতে চাচ্ছি, আসলে আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, 48 বছর পেরিয়ে 49-এ আমরা আছি এখন, সেক্ষেত্রে আমাদের অর্জন বা ওই সময়ে যারা নিজেদের প্রাণ ত্যাগ করেছিলেন, জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে নিজের প্রাণ। মানুষ যে যাই বলুক, নিজের জীবনের চাইতে ভালো আর কিছুকেই মানুষ ভালোবাসে না। সে জীবনটি যারা উৎসর্গ করেছিলেন এবং যারা করার পর্যায়ে ছিলেন, তাদেরকে স্মরণ করে আমি বলছি। তো এই দিক থেকে আমি ঠিক ভালো বলতে পারবো না, এই বাবদে ভালো গবেষণার কোনো খবর আমার জানার মধ্যে নেই। 16 ডিসেম্বর পার হয়ে গেল, তার অন্তত আমরা ফার্ম এলাকা থেকে, অর্থাৎ আবাসিক এলাকা থেকে আমরা একটু ফার্ম এলাকায় যেখানে লেবু বাগান টাগান আছে, আপনারা কেউ কেউ হয়তো জানেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর খাল বলা হতো, কিন্তু 3টা ছড়া আছে। একটা পার হলে একটার এদিকে 1 নম্বর, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর। তো 1 নম্বর খাল পেরিয়ে লেবু বাগান ছিল তখন, বহু বছর আমি যাই না, এখন আছে কিনা জানি না। আমরা একদিন সম্ভবত সেটি 19 বা 20 ডিসেম্বর হতে পারে, 3-4 দিন পার হয়ে গেছে, আমরা ফার্মের বাচ্চারা আমরা খেলা করার জন্য ভেতরের দিকে গিয়েছি লেবু বাগানে। তো লেবু তখন, এইসব লেবুগুলো গবেষণার জন্য আনা হতো, অনেক বড় বড় লেবু, যেগুলো এখন আমরা নর্মালি পাই। ওই লেবু সাধারণত বাংলাদেশে ওই সময় নর্মালি ছিল না, ওগুলো ফার্মে করা হতো, বিশাল বিশাল সাইজের লেবু। এবং এর লেবুগুলো কাঁচা, লবণ মনে দিয়ে খেতে একটা আলাদা টেস্ট ছিল, অত টক ছিল না আমার যতটা মনে পড়ে। তো আমরা লেবু বাগানে খেলা করছি, প্রায় 4, 5, 6 পরে এই ধরনের, 12 ছোট এরকম। এই সময় হঠাৎ দেখতে পেলাম, এটি একেবারে আমার ছোটবেলার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, একেবারে লম্বা চুল, উলুঝুলু পোশাক টোশাক নাই, অনেকটা জঙ্গলি মানুষের মতো কিছু একদল মানুষ হঠাৎ করে পাহাড়ের দিক থেকে আসছে। প্রথমত আমরা ভয় পেয়ে যাই, ভয় পেয়ে আমরা পালানোর চেষ্টা করি, কারণ এত বড় একটা যুদ্ধ গেছে, নানান সমস্যা গেছে, আমরাও আতঙ্কিত, বাচ্চারাও, আমরা বুঝি যে দেশটা স্বাভাবিক অবস্থায় নাই। তো সুতরাং এই ধরনের জঙ্গলি মানুষজন এবং হাতে অস্ত্র টস্ত্র এসব ঝোলা টোলা দেখে আমরা ভয় পেয়ে গিয়েছি। ভয় পেয়ে আমরা আমাদের বাসার দিকে দৌড় দিয়েছি। এই সময় তারা পরিষ্কার বাংলায় ডাক দিল যে আপনারা দৌড়াবেন না, একটু থামুন, এই ধরনের কিছু শব্দ করলো। তো এই ধরনের পরিষ্কার বাংলা শুনতে গিয়ে আমরা থামলাম। থামার পর তারা আমাদেরকে কাছে ডাকলো। তারপর আস্তে আস্তে বুঝলাম যে তারা আসলে কোনো জঙ্গলি টঙ্গলি না, তারা বাঙালিই বটে। এরপর কাছে গেলাম, কাছে যাওয়ার পর তারা আমাদেরকে প্রথমে জানতে চাইল পেপার মিলটা কি আছে। আপনারা অনেকেই জানেন নদীর উত্তর পাড়ে পেপার মিল, একদম যেখানে ফার্মটা দক্ষিণ পাড়ে আর ঠিক উত্তর পাড়ে পেপার মিল। পেপার মিলটা কি ঠিক আছে, ভালো আছে, হাইড্রোইলেকট্রিক প্রজেক্টটা কি ঠিক আছে, তারা প্রথমেই কথাগুলো জানতে চাইল। তো আমরা ছোট মানুষ, তারপরেও জানলাম যে হ্যাঁ, পেপার মিলের কোনো ক্ষতি করে নাই, আর ইলেকট্রিক প্রজেক্টও ঠিক আছে, ওটাও নষ্ট করে নাই। এভাবে আরো দিকটার কথা জানতে চাইলেন। এরপর তারা পরিচয় দিলেন যে তারা মুক্তিযোদ্ধা এবং অনেক ভেতরে তারা ছিলেন। 16 ডিসেম্বর পার হওয়ার পরও তারা ওই পায়ে হেঁটে গভীর জঙ্গল থেকে বের হয়ে আসতে তাদের 2-3 দিন সময় লেগে গিয়েছিল। এবং তারা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, তারা পুরো দলটাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো তাদের চেহারা বা অন্যান্য অবস্থা দেখে আমরা বুঝছিলাম যে তারা ক্ষুধার্ত, খুবই ক্ষুধার্ত। তো আমরা বললাম যে আপনাদেরকে
যদি কিছু মনে না করেন, এখানে খাওয়ানোর মতো তখন ঠিক অন্য অন্য ফলের কথা আমার মনে নাই, কিন্তু লেবুর কথা মনে আছে। তো আমরা বললাম যে এই অন্তত কয়েকটা লেবু আপনারা খেতে পারেন। আমরা দলবদ্ধভাবে বললাম, তখন তারা বলছে ঠিক আছে, এই লেবু কোথেকে, এই লেবু কাদের? আমরা বললাম এগুলো সরকারি ফার্ম। তো এই বলে যখন তাদেরকে লেবুটা দিলাম, এরপর আরো বেশি দেওয়ার চেষ্টা করলে পরে বললাম যে আমাদের কেউ একজন বলেছে আমাদের দল থেকে যে আরো দেন আপনারা, এগুলো সরকারি লেবু, ইচ্ছা মতো ওগুলো খাওয়া যায়। তখন তাদের একজন বললেন যে না, এগুলো সরকারি লেবু মানে এগুলো আমাদের, এখন এগুলো বাংলাদেশের 16 তারিখের পর থেকে বাংলাদেশের লেবু, প্রয়োজনের বেশি আমরা খেতে পারি না, তোমরা এগুলো নষ্ট করবে না কেউ। তো এই যে জিনিসটি আমি বুঝতে পারি না, এটি ছিল মুক্তিযুদ্ধের আদর্শ আমি মনে করি। তো আমরা যদি এই ছোট্ট পরিসরে আমার অভিজ্ঞতাটি বর্ণনা করলাম, তো আসলে আমি জানি না আজ সেই মুক্তিযোদ্ধারা জীবিত আছেন কিনা বা কীভাবে আছেন। আমরা যদি সবাই আজ প্রায় 50 বছর আসছে সামনে, এর মধ্যে আমরা যদি এই আমাদের এই চেতনাটি লালন করি, তাহলে আমাদের এই মুক্তিযুদ্ধ যারা আমাদের জন্য জীবন দিলেন তারা সার্থক হবে এবং মহান নেতা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে। সকলে ভালো থাকবেন, শুভেচ্ছা। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত সিনিয়র শিক্ষক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং আমাদের আজকের অতিথি জনাব মোহাম্মদ ইয়াকুব সাকিব। মুক্তিযুদ্ধের এই যে স্মৃতিচারণ তিনি করে গেলেন, এটা তিনি আমাদের দেশের প্রতি ভালোবাসা জাগ্রত করে গেলেন। একটি কথা আমরা ভেতরে প্রচার করি, সবসময় বলে রাখি, দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিচ্ছে সেটি বড় কথা নয়, বরং দেশের জন্য আপনি কি করছেন সেটি হল আসল কথা। আসুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী সমৃদ্ধ ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারকে সহযোগিতা করি। প্রিয় সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন ইচ্ছা মতো তার অভিব্যক্তি প্রকাশের জন্য আমি মঞ্চে ডেকে নেব আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি, সম্ভবত নীলপদ্ম সাহিত্য পরিবারের এমন একজন সদস্য, গর্বিত সদস্য, জনাব মফিজুল ইসলাম উপদেষ্টা। আমি আরো খুশি হলাম তিনি এই প্রতিষ্ঠান উপদেষ্টা জনাব মফিজুল ইসলাম মামুন মোতায়েকে। ধন্যবাদ। আসলে স্টেজে কথা বললে এর একটা অনুভব হচ্ছে দর্শক শ্রোতা। দর্শক শ্রোতা না থাকলে জমে না। তো আমাদের আজকে আসলে এত দর্শক শ্রোতা হয়তো না হলে চলবে, কারণ আমরা একটা আড্ডা দিচ্ছি। আজকের এই মহতি অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, অতিথি এবং গুণীজন, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। খুব বেশি দিন আগে নয়, আমাকে যে পদে ভূষিত করা হয়েছে নীলপদ্ম সাহিত্য পরিবারের উপদেষ্টা, আসলে উপদেষ্টার অনেক বড় দায়িত্ব। প্রথম কথা, তাকে কবিতা জানতে হয়। যে বিষয়ের উপদেষ্টা তাকে কবিতা জানতে হয়, কবিতা আবৃত্তি করতে হয়, কবিতা পড়তে হয়, কবিতা সংশোধন করতে জানতে হয়। আমি কোনোটাই জানি না। তো যাই হোক, ধন্যবাদ ঋষুদা এবং দুলাল বাবুকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। তো আমি কবিতাগুলো পড়ি, সবগুলোতে মন্তব্য করতে পারি না, কিন্তু আমি দেখি আমাদের এই কথাটা বলতেই হয়, আমাদের কবিতার ভাষাগত কিছু সমস্যা আছে, কিছু বানানের সমস্যা আছে, যেটা আমি কারেকশন করে দেওয়ার চেষ্টা করি। প্রায় কবিদের লেখায় আমি দু একটা কারেকশন করতে চাই বা করি। আর কি অনেকে হয়তো মনে করতে পারে, কিন্তু এটা আমি নিজের ভেতর থেকেই আমি উপলব্ধি করি, যেহেতু আমি কিছু লেখাজোখা করি এবং আমার লেখাতেও ভুল হয় না তা না, কিন্তু আমি চেষ্টা করি বানানটা ঠিক রাখতে। আমি কবিদের একটা রিকোয়েস্ট করব, আমাদের কবিতাগুলো নীলপদ্ম সাহিত্য পরিবারের কবিতাগুলো ম্যাক্সিমাম আবেগী
ম্যাক্সিমাম প্রেম নির্ভর, ভালোবাসা নির্ভর। কিন্তু আমরা যারা বান্দরবনে আছি, আমাদের এখানে অনেক সুযোগ আছে প্রকৃতিকে নিয়ে কবিতা লেখা। যেমন চিম্বুকের কথা আসছে কবিতায়, সম্ভবত জলিমংতা বলেছেন। তো আমি চাই, আমার এখানে ক্রেওকার্ডেন পাহাড় আছে, আমার এখানে বগা লেক আছে, আমার এখানে রিজুক ঝর্ণা আছে, আমার এখানে নাফাকুম আছে, আমার এখানে তিন্দু আছে। এই জায়গাগুলো আমি সবগুলোই গেছি, একাধিকবার গেছি, এই জন্য বলছি সবগুলো আমি এগুলো ভিজিট করেছি। অসাধারণ কবিতা লেখা যায় এই সব জিনিসগুলো নিয়ে। আমাদের এখানে যেটা আছে সারা বাংলাদেশে তো নাই, আমাদের আদিবাসী ভাইয়েরা আছে এখানে, কতগুলো সম্প্রদায় আমরা একসাথে বসবাস করি। এই আদিবাসী ভাইদের আলাদা আলাদা, কিন্তু আমি জানি মিথ আছে, আলাদা আলাদা কবিতা আছে, আলাদা আলাদা তাদের ভাষা আছে। তাদের ভাষাতেও আমরা কবিতা লিখতে পারি মাঝে মধ্যে। এটা লিখলে খুব একটা আমার মনে হয় না কি যে খুব কঠিন কাজ হবে, এটা করা যেতে পারে। জলিমংতা আছে। তো আমি এই রিকোয়েস্টটা করব যাতে কবিতাগুলো এককেন্দ্রিক না হয়, তাইলে পাঠক কিন্তু আমরা এককেন্দ্রিক পাঠক পাবো। সবসময় পাঠকের বৈচিত্র্যতা থাকতে হবে, বিভিন্ন ধরনের পাঠক বিভিন্ন ধরনের কবিতা পড়বে, না হলে সবাই তো এক ধরনের কবিতা পছন্দ করে না। আমি 60-70 বছরের মানুষ, আমি যদি 16-20 বছরের মানুষের কবিতা আমি পছন্দ করি তাইলে হবে না। আমি পড়তেই পারি, কিন্তু পছন্দের একটা ব্যাপার থাকে। এই আমাদের এখানে বিষয় অনেক আছে, এই বিষয়গুলোকে টাচ করার জন্য আমি কবিদেরকে রিকোয়েস্ট করব। আর পাশাপাশি বানানের ব্যাপারটা আমি আগেও বলেছি, বানানটা কিন্তু শুদ্ধ হতে হবে। এই কারণেই হতে হবে। আগে আমরা কবিতার একটা বই দেখেন, অনেকগুলো বই কাটছে পড়ে আছে, কেউ দেখছে কেউ দেখছে না, আসলেই পড়ছে না। কিন্তু কবিদেরকে বই পড়তে হবে, এটা একবারে মাস্ট। যারা লেখক তাদেরকে লেখা পড়তে হবে, তাদের কাছে বাংলা অভিধান থাকতে হবে, তাদের কাছে ইংরেজি ডিকশনারি থাকতে হবে। কথার অর্থ আগে নিজে বুঝবেন, তারপরে লিখবেন। আপনি কি লিখছেন এটা একটা বড় কথা কিন্তু। আর আগে একটা বই ছিল, বই কেউ কেউ পড়তো কেউ কেউ পড়তো না, সেটা আলাদা জিনিস। কিন্তু এখন ভিজুয়াল জগৎ সবাই দেখছে, দেশ বিদেশে সবাই দেখছে, আমাদের শুধু ভারত বাংলাদেশ না, দেশের বিশ্বের যেখানে বাঙালিরা বসবাস করছে, নেট খুললেই তারা দেখছে। নীলপদ্ম সাহিত্য পরিবার নামে একটা বাংলাদেশ থেকে অনলাইন পোর্টাল চলছে, এটার বানান কিন্তু ভাই শুদ্ধ হতে হবে, এটাতে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আমাদের কবিতা অনেক ডেভেলপ, এইটাকে আরও বানান সমৃদ্ধ করতে হবে। আমাদের উচ্চারণ আমরা যারা পাঠ করি তাদের একটা সমস্যা, কিন্তু বানান যদি আপনার থাকে তাইলে কিন্তু এটা মেনে নেওয়া যাবে না। আমি ধন্যবাদ জানাচ্ছি একটা নতুন টেলিভিশন JTV, ওনারা আসছেন প্রোগ্রাম করার জন্য। হয়তো এটা তো আর পুরোটা তারা প্রথম আসছেন, আগামীতে আসবেন। আপনারা আমাদের যে জায়গাগুলো আছে, দর্শনীয় জায়গাগুলো, আপনারা নীলাচল শ্যুট করবেন, আপনারা তিন্দু শ্যুট করবেন, আপনারা রেমার্কি যাবেন, রেমার্কিতে একটা বড় ঝর্ণা আছে নাফাকুম, আমি ওখানে গেছি, শ্যুট করবেন। আপনারা রুমা যাবেন, রিজিক ঝর্ণা আছে। আপনি লামাতে আলীকদমে যান, একটা আলীর গুহা আছে খুব সুন্দর, ওখানেও দামতোয়া নাকি একটা ঝর্ণা খুব সুন্দর, আপনারা শ্যুট করবেন। আমাদের এখানে অনেকগুলো সম্প্রদায়ের মানুষ বসবাস করে, তাদের আলাদা কৃষ্টি কালচার আছে। আপনি একটা গ্রামে গেলে একদিন আপনার শ্যুট করতে পারবেন, একদিনে সম্ভব হবে না, এরকম একটা ব্যাপার আছে। তাদের জীবন জীবিকাগুলো তুলে ধরবেন নতুন টেলিভিশন এই JTV। আমরা আশা করব যে আরও ভালো, যেহেতু এখন তারণ্যদীপ্ত ব্যাপার স্যাপার, বুড়া মানুষের BTV নাই এখন অনেকগুলো, অন্তত 40টা চ্যানেল আছে যারা তরুণ নির্ভর, তারা সব কিছুতেই এক্সপার্ট, অনেক জানে। আমি আশা করব JTV আগামীতে ভালো কিছু করবে। আর আমার আসলে কবিতাও নয়, পদ্য গদ্য কোনোটাই নয়, যেহেতু সবাই পড়ছে এই জন্য আমি একটা পড়ার চেষ্টা করছি। এটা অনেক আগে লিখেছিলাম, 30শে সেপ্টেম্বর। কন্যা তোমার বাড়ি কই, কন্যা তোমার বাড়ি কই, কেন এই যে আমাদের বাড়ি। আচ্ছা, তোমাদের বাড়িতে কে কে থাকে, কেন বাবা মা ভাই বোন আমি, আমরা সবাই। কন্যা তোমার তো এখন বিয়ে হয়েছে, এখন থাকো কই, কেন শ্বশুর বাড়ি, ওই বাড়িতে কে কে থাকে, শ্বশুর শাশুড়ি দেবর ননদ আর স্বামী। তুমি থাকো কই, কেন শ্বশুর বাড়ি। কন্যা তোমাদের বাড়ি যাও না, হ্যাঁ মাঝে মাঝে যাই তো বাপের বাড়ি। কন্যা আগে ছিলে তোমাদের বাড়ি, এখন থাকো শ্বশুর বাড়ি, মাঝে মাঝে যাও বাপের বাড়ি, তাই তো। কন্যা রান্না কে করে গো, শাশুড়ি আর আমি। বাহ, খুব ভালো।
তবে এখন রাঁধি বাড়ি আমি। খাও কখন? সবার খাওয়া হলে শেষে খাই আমি। দিনের বেঁচে যাওয়া ভাতটা কি করো তুমি? বাসি আর ঠান্ডা ভাত কি পুরুষ মানুষকে দেয়া যায়? সবার গরম ভাত খাওয়া শেষে খাই আমি। ওমা, এত রাত অবধি তুমি জেগে থাকো কন্যা? কেন নয়, আমি না বাড়ির বড় বউ? কন্যা, তোমার তো স্বামী বিয়োগ হয়েছে, এখন থাকো কই? কেন, ছেলের বাড়ি? সেখানে কে কে থাকে? ছেলে, ছেলের বউ আর আমি। তবে তোমার নিজের বাড়ি কই? নিজের বাড়ি নেই গো। ধন্যবাদ সকলকে। রসের মানুষ রসের কথা বলে, রসের কবিতা শুনিয়ে আমাদের আরো রস এনে দিলেন, আমাদের রসালো করলেন। আমি কি বলে ধন্যবাদ জানাবো নীলপদ্ম সাহিত্য পরিবারকে, এমন একজন রসালো মানুষকে যিনি কথায় কথায় রস পরিবেশন করেন, রসামৃত পরিবেশন করেন। রসে টইটম্বুর। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাচ্ছি নীলপদ্ম সাহিত্য পরিবারকে, ওনার মতো একজন ব্যক্তিত্বকে উপদেষ্টা করার জন্য। ভবিষ্যতে নীলপদ্ম সাহিত্য পরিবার আরো সমৃদ্ধ হবে, এমন মানুষগুলো এই সংগঠনে সংযুক্ত থাকলেই। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব মফিজুল ইসলাম মামুন, আপনাকে এই সুন্দর পরিবেশনার জন্য। প্রিয় সম্মানিত সুধীবৃন্দ, আমি এবার ডেকে নেব যিনারা আজ আমাদের তুলে ধরার জন্য এই সুদূর বান্দরবানে এসেছেন। বান্দরবান এসে ওনাদের অনুভূতি, এই রূপের রানী বান্দরবান ওনাদের দৃষ্টিতে কেমন লাগলো, আমাদের আচার আচরণ, আমাদের পরিবেশনা ওনাদের দৃষ্টিতে কেমন ঠেকলো। আমাদের আজকের সম্মানিত অতিথি জি টিভির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব তানভীর সোহেল মহোদয়কে আমি বিনয়ের সঙ্গে ডেকে নিচ্ছি তার অনুভূতি ব্যক্ত করার জন্য। আসসালামু আলাইকুম, সকলকে জেটিভি বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে আমি বান্দরবানে আজকে এবার প্রথমেই আসলাম, এর আগে কখনো আসি নাই। আমার কাছে খুবই ভালো লাগছে, আর বিশেষ করে সবার সাথে পরিচিত হতে পারছি, আর নতুন একটা জায়গায় আসার মজাই আলাদা। তো আমি আশা করব ভবিষ্যতে আপনাদের সকলকে নিয়ে আবার সুন্দরভাবে যাতে কাজ করতে পারি, নতুন নতুন প্রোগ্রাম যাতে বান্দরবানের উপরে তৈরি করতে পারি, সেটাই আমি সবসময় করব। আর ভালো লাগা বলতে, যেহেতু আপনাদের এই এলাকাটা পার্বত্য এলাকা, আমরা সবসময় এদিকে আসার জন্য মন ছটফট করে, অনেক সময় সুযোগ হয় না বিধায় আসা হয় না। তবে আমার কাছে খুবই ভালো লাগছে। আর সকলকে আবারও শুভেচ্ছা জেটিভি বাংলার পক্ষ থেকে। আর আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সবাই, আর আমরা নতুন নতুন প্রোগ্রাম ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দেব। তো ভাবে জনাব তানভীর সোহেল সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জি টিভি, তিনি তার অনুভূতি ব্যক্ত করেছেন, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন বিনয়ের সঙ্গে ডেকে নেব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের জনপ্রিয় গীতিকার, কবি, ছড়াকার ফারুক হাসান মহোদয়কে। প্রিয় সুদীপ জনাব ফারুক হাসান। একাত্তরে হারিয়ে গেছে আমার মায়ের লোক, তারই জন্য লিখছে শত, রক্ত দিয়ে শত। জানতে বোকার ইচ্ছে করে সেই ভয়ানক কাহিনী, কেমন করে মারল তারা হিংস্র পশু বাহিনী।
পাকালির হাজার সুরে গাইতে দেশে গান যে সবার প্রিয় এই দেশের রাগল দেশের মান যে আজকে নীলপদ্ম সাহিত্য আয়োজিত সাহিত্য আড্ডা পরম শ্রদ্ধেয় সভাপতি, অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন, প্রত্যেকের নাম আমার জানা নেই। সকলকে জানাচ্ছি আমি জেটিভি বাংলা এবং বাংলাদেশ বেতার টেলিভিশনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। এমন একটি চমৎকার আয়োজন আপনারা এখানে করেছেন, আমি খুব আনন্দিত এবং গর্বিত। আমার অনেকবার বান্দরবন আসা হয়েছে, বাংলাদেশ বেতার বান্দরবনের আমন্ত্রণে। বেশিরভাগ ছিলাম বালাকাটা বা তুলাতলি এলাকা, এদিকটা খুব একটা আসা হয়নি। এই পর্যন্ত আমি বান্দরবন 7 বার এসেছি। তবে আজকের আসাটা একটি ব্যতিক্রম যে সকালবেলা আমরা আপনাদের নদী পাহাড় গেট বেষ্টিত এলাকা, যেখানে আমরা মানে শিশু কিশোরদের নিয়ে নাচ ধারণ করতে গিয়ে একটা চমৎকার পরিবেশ দেখেছি। অত্যন্ত লোভনীয় একটি জায়গা। আসলে একটি জায়গায় না আসলে পরে বোঝা যায় না ওটার কিভাবে দর্শনীয় স্থানটা শোনা যায়, পুঁথিপুস্তকে পাওয়া যায়, কিন্তু সরাসরি ভাবে না দেখলে পরে বোঝা যায় নয়নটা জুড়েই গেছে আজকে সকালে। যাই হোক, আমি প্রথমে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ বেতার বান্দরবানের সম্মানিত গীতিকার এবং সম্মানিত বিশিষ্ট উপস্থাপক। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনতাম দূর থেকে, কিন্তু ওনার ভয়েস এতজন মিষ্টি মিষ্টি মধুর একটি ভয়েস বান্দরবনে এসে দেখলাম, খুব আনন্দ মানে আনন্দ, এবং আমি খুব পুলকিত অনুভব করছি। ওনার ভয়েস পুরোটা আপনারা হয়তো যারা বিজ্ঞাপন চিত্রে যারা বানান তারা হয়তো বলতে পারবেন এক সময় নাজমুল হুসাইন কিংবা মাজারুল আনোয়ার, মাজারুল ইসলাম, মাজারুল ইসলাম। আপনারা এমন একজন ব্যক্তিকে এখানে সম্পৃক্ত করেছেন। আমি অনেকবার ওনার কণ্ঠ দিকে তাকিয়ে থাকি, আমি বলি আমি যদি ওনার মতো করতে পারতাম। যাই হোক, আল্লাহ তাআলা তাকে যেরকম সৃষ্টি করেছে এটা কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আপনাদের একটি গর্বের বিষয়, ওনার কাছ থেকে অনেক কিছু চাওয়া পাওয়া আছে। আমি মনে করি নীলপদ্ম সাহিত্য আড্ডা আমি একটু অনুরোধ জানাবো, আমাদের সোহেল মাহমুদ ভাই আরো 2 জন কর্মকর্তা আছেন, ভদ্রলোকের নামগুলো মনে পড়তেছেন, যারা যথেষ্ট পরিশ্রম করেছেন। দুলাল শর্মা, রিশুদা, ওনারা যথেষ্ট পরিশ্রম করেছে। আমাদের হঠাৎ করে আমাদের আমাদের জেটিভি বাংলার মেইন ব্যবস্থাপনা পরিচালক হঠাৎ অসুস্থ হয়ে যাওয়াতে একটু অসুবিধা করে গেছি আমরা, যার কারণে আমরা গতকাল এখানে আসতাম। যাই হোক, এত সুন্দর একটা আয়োজনের জন্য যারা সংশ্লিষ্ট যারা আছেন, আমি সবার বক্তব্য শুনছি, ওদিকে যাচ্ছি না, বক্তব্য দিতে গেলে অনেক সময়। আপনারা অনেক সুন্দরভাবে কবিতা পড়েছেন। আমি ভবিষ্যতে জেটিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে এটুকু কথা দিয়ে যাচ্ছি, এখানে কৃষ্টি, এখানে সভ্যতা, এখানকার মানুষগুলোর জীবন চরিত্র, চালচিত্র, জীবনযাপন, প্রত্যেকটা কিছু আমরা ধারণ করার জন্য আমরা 3 বা 4 দিনের সময় নিয়ে এখানে আসবো। তো আপনারা যদি সহযোগিতা করেন, আমরা চাই আপনারা যারা এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, সরকারি কর্মকর্তা আছেন, কবিতা প্রেমী মানুষ আছেন, তো যারা আছেন তাদেরকেও আমরা চাই আমাদের পাশাপাশি আজকে যে আয়োজনটা করেছেন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে, আমি একটু অনুরোধ জানাবো, অন্তত মাসে একটা আড্ডা এখানে করা উচিত মনে করি। এখানে যথেষ্ট প্রতিভাবান মানুষগুলো আছেন, আপনারা একটি কমিটি গঠন করে অন্তত শনিবার একটা আড্ডা করেন। প্রয়োজনে আমরা আড্ডাতে অ্যাটেন্ড করতে আসবো। বান্দরবান আসা কোনো দূরের ব্যাপার না, 3 থেকে 4 ঘন্টা লাগে।
আজকে আমরা 8:05 উঠছি, এখানে 10:30 এখানে অবস্থান করছি। অর্থাৎ এখন যাতায়াত ব্যবস্থা একটা সুযোগ সুবিধা এত বেশি। তো আমি মনে করি এত সুন্দর একটা আয়োজন নীলপদ্ম আয়োজন করেছে, যারা সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। বিজয়ের মাস, আগামীকাল বুদ্ধিজীবী দিবস, যারা এই দিনে যারা লাখো মানুষ মানে সংগ্রাম হানি হয়েছে, যারা 71-এর রণাঙ্গনে আমাদের বুদ্ধিজীবীরা অনেক মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই লাল সবুজ পতাকা আমরা পেয়েছি, যাদের বিনিময়ে পেয়েছি তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা জানাই। তারা আমাদের মাঝে তাদের কর্মসৃষ্টির মাঝে উজ্জীবিত থাকবে, আমাদের প্রতিটা নিঃশ্বাসে বিশ্বাসে তারা থাকবেন, তাদেরকে আমরা সবসময় স্মরণ করি। তা আমি মনে করি আজকে যে সুন্দর আয়োজন, হয়তো আপনারা মনে করছেন মানুষ কম, আমি মনে করি মানুষ অনেক। এখানে মানুষ কম হলে কি হবে, এটা ব্যক্তিটা অনেক বিশাল। এটা একটা মিডিয়ার মাধ্যমে আপনাদের কার্যক্রমটা ছড়িয়ে যাবে। আমি কথা দিচ্ছি চট্টগ্রাম দৈনিক পত্রিকা আপনাদের নিউজটা আজকে ছাপানোর ব্যবস্থা ব্যক্তিগত পক্ষ থেকে আমি করবো। কয়েকটা পত্রিকা ছাপানোর ব্যবস্থা করবো, আমি সোহেলকে কপি পাঠাবো, দৈনিক আজাদি পূর্বক্ষণ আপনারা নিশ্চয়ই পান, তবুও আমি পাঠাবো এখানে। তো আমি মূলত শিশু সাহিত্য রচনা করি, সেজন্য শিশু সাহিত্যের উপর একটা ছড়া পড়ছিলাম। বড়দের কবিতা খুব একটা লেখা হয় না। তো আমি মনে করি এখানে যারা সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করেন তারা একটু একত্রিতভাবে এখানে একটি সাহিত্য আড্ডা করলে পরে মনে হয় অনেক অনেক ভালো হবে। এত সুন্দর পরিবেশ, এরকম পরিবেশ পাওয়া যায় না। তো আমি মনে করি এখানে আমাদের আয়োজন ছিল, যার কথা না বললে নয়, তাকে দেখছি না এখন আমি জানি না কি নাম, কি বলবো এখানে, কালো প্রকাশ বড়ুয়া। হ্যাঁ, ওনাকে বলা হয়েছিল এখানে আসবো, কিন্তু উনি ওনার কালকে থেকে এই পর্যন্ত মোবাইল এটা বিচার আপনাদেরকে দিয়ে গেলাম। আমরা অনেক কিছু আশা করি বান্ধবনের এই যারা আছেন সংস্কৃতির সাথে যুক্ত আছেন, আমরা যারা বেতারে গান লিখি, ভাইজানও গান লিখেন, আমিও কিছুদিন আগে এসেছিলাম। আশরাফ কবির আমার খুব একনিষ্ঠ বন্ধু মানুষ। তো আমরা চাই বেতারে যারা আছেন, যারা গান লেখালেখি করেন, তারাও বান্ধবন বেতার কেন্দ্রের সদস্য হবেন, গান লিখবেন। কবিতা যে লিখতে পারে সে গানও লিখতে পারে, কিন্তু ছন্দের কিছু বিষয় আছে, সেটা হয়তো সোহেল মাহমুদ ভাই কবিতা দেখে আমি বললাম আপনি গান লিখেন, উনি বলে কি করে সম্ভব। এর মধ্যে ওনার কয়েকটা গান শুরু হয়ে গেছে, উনি যেটা আমার কাছ থেকে পাচ্ছেন। তা আমাদের যদি এখানে যদি থাকার ব্যবস্থা থাকতো, আমাদের পরিবার পরিজন সব চট্টগ্রামে, না হলে আপনাদেরকে প্রতি সময় আমরা সময়টা দিতাম, আপনাদের সহযোগিতাটা করার সুযোগটা পেতাম। তো এখন থেকে কথা দিচ্ছি, আপনারা কখনো কোনো সাহিত্য আড্ডা করলে আমরা চট্টগ্রাম থেকে অন্তত 2জন কবি 3জন কবিকে নিয়ে আসবো, সকালে আসবো বিকেলে চলে যাবো, এটা কোনো বিষয় না। আর এখন তো যাতায়াত ব্যবস্থা খুব সুযোগ সুবিধা। তো পরিশেষে আপনাদের অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। নীলপদ্ম আয়োজিত আজকে ঘরোয়া আড্ডা, আপনারা হয়তো মনে মনে কষ্ট পাচ্ছেন, এটা ছোট আড্ডা, আসলে এটা ব্যক্তিটা অনেক। এত সুন্দর আয়োজন করেছেন আপনারা, যারা যারা কবিতা পাঠ করছেন, যারা বক্তব্য দিয়েছেন, এক একজন এক একভাবে, আমি মনে করি চমৎকার আড্ডা। তবে হ্যাঁ, আরেকটা বিষয় আমি শেয়ার করি, এটা হচ্ছে আমার পার্সোনাল ব্যাপার। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে 19 তারিখ 12 ঘন্টাতে যাচ্ছে। একজন বললো এটা বুড়ার বাক্স, একটা বললো, যাই হোক হয়তো ওনার সেন্স এটা। আপনারা স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান দেখবেন। আমার একটা প্রোগ্রাম আছে 19 তারিখ, যেদিন মাননীয় প্রধানমন্ত্রী উনি সম্ভবত উনি আসবেন না, তথ্যমন্ত্রী থাকবেন, উনি মনে হয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে 12 ঘন্টায় মানে উন্নতি করবেন। তো বাংলাদেশ টেলিভিশনের এই আমাদের একটা ম্যাগাজিন অনুষ্ঠান সংবাদ নামে আছে, আমি আপনাদেরকে সোহেল ভাইয়ের মাধ্যমে লিঙ্কটা দিব, আপনারা দেখবেন। আপনাদের যে কোনো সংস্কৃতির কোনো বিষয় আমাদেরকে সংযুক্ত করলে আমরা খুশি হব। পরিশেষে আমাদেরকে আপনারা এত সম্মান দেওয়ার বিষয়ে জেটিভি বাংলা এবং যারা যারা আছেন এখানে কর্মকর্তারা, প্রত্যেকের নাম আমার জানা নেই, প্রত্যেককে আমি শ্রদ্ধা করে স্মরণ করি। আজকে এমন একটি দিন, দীর্ঘ 9 মাসের যুদ্ধের পর আমরা এই লাল বৃত্তের গৌরব বৃত্তটা পেয়েছি। এটা পাওয়াটা খুব কঠিন ব্যাপার। কয়েকজন বলছে যে যুদ্ধের একটি কথা, তখন আমার বয়স ছিল 8 থেকে 10, আমি যুদ্ধ দেখেছি।
আমি দেখছি পাঞ্জাবিরা কিভাবে আমাদের পাড়া থেকে মেয়েদেরকে নিয়ে লুণ্ঠন করছে, দর্শন করছে, এগুলো আমরা চোখের দেখা। আমরা হয়তো অনেকে জানেন না, হাজারিগলিতে পেট্রোল দিয়ে ওরা যেভাবে নির্যাতিত করছে, আমাদের জানা দিয়ে আমরা দেখছিলাম। তো এই কথা বললে অনেক কথা। তো পরিশেষে আমি আজকে এত সুন্দর আয়োজনের জন্য কর্তৃপক্ষকে সাধুবাদ জানাচ্ছি। সবচেয়ে বেশি সাধুবাদ জানাবো আমি আমার উপস্থাপকের নামটা বলেন প্লিজ। মিলন ভট্টাচার্য, মিলন কুমার ভট্টাচার্য। এত সুন্দর মধুময় কণ্ঠ। আপনি আরো এখানে যদি কিছু করেন, বান্দরবানের জন্য কিছু করেন, বান্দরবানের সংস্কৃতির জন্য কিছু করেন, আমি অনুরোধ জানাচ্ছি। আপনাকে আল্লাহ তাআলা যে ভয়েসটা দিয়েছে, যে বলার ভঙ্গিমাটা দিয়েছে, সবার মধ্যে সেটা থাকে না। অনেকে মাইক্রোফোনে সামনে আসে কাঁপে, ওনার মধ্যে কাঁপে কেন? উনি গণমাধ্যমের মানুষ, উনি কাঁপবে কেন? আমরা কাঁপবো কেন? আমরা বলতে বলতে অভ্যস্ত। সোহেল ভাই বলে আমি কাঁপতেছি, কাঁপার দরকার কি? আপনি ঘরে বসে আয়নার সামনে রেগুলার প্র্যাকটিস করেন। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, দেখেন আপনি ঠিক হয়ে যাবে। ধন্যবাদ সকলকে, অনেক ভালো লাগলো আজকের আয়োজনের জন্য, সবাইকে ধন্যবাদ। যার কথা বলা হচ্ছে আজকের এই মহান বিজয় দিবস, আমাদের এখানে বীর মুক্তিযুদ্ধ আছেন একজন। আজকের অনুষ্ঠানে একজন বীর মুক্তিযুদ্ধ আছেন এবং আজকের এই অনুষ্ঠান মহান বিজয় দিবস উপলক্ষে নীলপদ্ম সাহিত্য পরিবারের সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক সন্ধ্যা। এই সন্ধ্যায় আমাদের পাশে, আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা বাবু মিলন কুমার ভট্টাচার্য। ওনার অন্য পরিস্থিতিগুলো বা নাই দিলাম। উনি বান্দরবানের একজন পুরোদা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মানে বান্দরবানের সাংস্কৃতিক শুরু থেকেই, জন্ম থেকে যে লালন করছে, উনি তার সাথে জড়িত। তো আমি ওনার সংক্ষিপ্ত, ওনার যে আসলে হয়তো ডেকোরাম যাচ্ছে না বিষয়টা, যে আমি অনাকাঙ্ক্ষিতভাবে ঢুকে পড়লাম, যে ওনার সংক্ষিপ্ত এই মহান বিজয় দিবসের একটা ছোট্ট ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাকে যে বিষয়টি উপস্থাপন করার জন্য বলেছেন, এটা অনেক সময়ের ব্যাপার। আমি যদি আমার পরিচয় বলি, আমি যখন 1969 দশম শ্রেণীতে পড়ি প্রবর্তক বিদ্যাপীঠ চট্টগ্রাম, তখন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করার জন্য ছাত্র সংগ্রাম পরিষদ সারা বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তানে অসহযোগ আন্দোলন, গণ আন্দোলন শুরু করেছে। আমাদের এই বিদ্যালয় থেকে 1965 সালে এসএসসি পাশ করা আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই এনামুল হক দানু, যিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, তিনি আমাদের স্কুলে এসে আমাদের ছাত্র সংগ্রাম পরিষদের মধ্যে সংযুক্ত করেন। জেলের তলা ভাঙব, বঙ্গবন্ধুকে আনব, আমরা রাস্তায় সংগ্রাম করেছি। 70-এর নির্বাচন অংশগ্রহণ করেছি। 70-এ আমি এসএসসি পাস করেছি। আমি এসএসসি, উনিও আমার অত্যন্ত প্রিয় মানুষ। একজন প্রিয় মানুষের যত প্রিয় মানুষ আছে তার মধ্যে উনিও একজন। আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই নীলপদ্ম সাহিত্য পরিবারের নীলপদ্ম সাহিত্য আড্ডা এবং আজকের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার খুব প্রিয় মানুষ মামুন ভাই। উনি কবিতা লিখেন না, আমাদেরকে বলেন, কিন্তু আজকে এমন একটা সুন্দর বাস্তবধর্মী যে কবিতা আমাদেরকে শোনাচ্ছেন, খুব সুন্দর একটা। এবং উনি কিন্তু অনেক পড়ালেখা করেন। কবি হতে হয় না, এই জন্য আমি বারবার বলি কবি
বাংলা। হতে হয় না। তারপরে এই মামুন ভাইয়ের মতো লোককে আমাদের সবসময় দরকার নীলপদ্ম সাহিত্যিক পরিবারের জন্য। এই জন্য ওনাকে আমি ধরে রাখছি একজন হিসাবে, উপদেশ হিসাবে। আর একজন আমার খুব প্রিয় মানুষ, আমি প্রায় সময় বলে থাকি, যার সাথে খুব ভোরে সকালে দেখা হলে মন ভালো হয়ে যায়, সারাদিন মনটা ভালো হয়ে যায়। আমার অত্যন্ত আপনজন, প্রিয় মানুষ ইয়াকুব, মোহাম্মদ ইয়াকুব, কবি, লেখক, প্রাবন্ধিক। আর উনি যে আমাদেরকে আজকে এসে একদম আমাদেরকে আপন করে আমাদের ঘরের মানুষ হয়ে গেলেন। আমাদের আরেক ভাই ফারুক হাসান, একজন ভালো ছড়াকার, গীতিকার, লেখক, উপস্থিত আছেন। আরেক ভাই দাদা, উনি আমাদের বান্দরবানের পরিকল্পনা বিভাগের একজন কর্মকর্তা হলেও ওনাকে আমি সবসময় আমার নিজের আপন ভাইয়ের মতো আমি ওনাকে আমাদের নেশার কর্মকর্তা হিসাবে ওনাকে দেখেন নাই, আমি ওনাকে আমার আপন ভাইয়ের মতন। কবি অনাদি রঞ্জন বড়ুয়া এবং আরেক বোন, আমার এক সময় ভাই বোন, আমাদের মনে ভাই বোনের সম্পর্ক ছিল কোনো এক সময়। খুব প্রিয় মানুষ নীলিমা নীলা, ওনাকে আমি 2015 সালে পেয়েছি, তখন থেকে আমাদের সাথে আছেন। আর রিশু আর দুলাল তো বলাই আমার ঘরের মানুষ বলা যায়। মাঝে মাঝে ওনাদের সাথে আমার ঝগড়া হয়, বিবাদ হয়, কারণ ঘরে থাকলে তো হয়। এই ঝগড়াটা কিন্তু ওই ঝগড়া না, আমাদের আলাদা একটা বিশেষ ঝগড়া আছে যেটা কেউ জানে না। রিশু আমাদের নীলপদ্ম সাহিত্য পরিবারের সাধারণ সম্পাদক, দুলাল ও খুব একটু নিজেকে একটু গুটিয়ে রাখতে চায়, প্রকাশ হতে চায় না, কিন্তু খুব ভালো মানুষ। আমাদের নীলপদ্ম সাহিত্য পরিবারের একজন ভালো এবং প্রতিষ্ঠাতা এবং সভাপতি। আর জলিদা, উনিও আমার খুব প্রিয় মানুষ। উনি কবিতা লেখেন, কিন্তু উনি কিন্তু কবিতা লেখেন কবি হিসাবে ওনার আগে থেকে পরিচিত। এবং উনি নাটক, শুধু নাট্যকার না, উনি নাটক প্রশিক্ষক এবং আবৃত্তি প্রশিক্ষণ দেন আমাদের KSI কুদরত সায়েন্স ইনস্টিটিউটে। এবং ওনার প্রশিক্ষিত আমার অনেক ছেলে মেয়ে আছে, তারা নাটক দল করে এখন। যে ছেলে মেয়েরা প্রায় এরা নাটক করে, ওনার অনেক ছাত্র আছে। তো যারা উপস্থিত আছেন, আমার প্রিয় দাদা মিলনদার কথা তো অনেক বলাই সব সময় আজকে হঠাৎ দুলার সাথে আলাপ করছিলাম যে আমার উপস্থাপক কে হবে। আমরা দুজন মিলে হঠাৎ মনে পড়ছে আমাদের মিলনদার কথা। আমার দিলীপদা খুব একজন উনি কবিতা লেখেন, কিন্তু উনি যে মাঝে মাঝে পোস্ট করেন আমার ফেসবুকে, খুব চমৎকার কত করে ভাষা, এ ধরনের এই শব্দ, এই ভাষা, এই 2-3টা লাইন দিয়ে একটা মনে হয় একটা মেসেজ, এই ধরনের ওনার। এবং আরো ভাই আছে চন্নুটা, আমাদের কুদরত সায়েন্স ইনস্টিটিউটের, উনি কিন্তু সহকারী পরিচালনা, উনি গবেষণা কর্মকর্তা। উনি ভালো লেখেন, কিন্তু উনি লিখেন না, কিন্তু উনি যখন লেখেন খুব ভালো লেখেন। উনি আগে অনেক উনার লেখা পড়েছি, অনুপ্রাণিত হয়ে কিছু লেখা শুরু করেছিলাম তখন থেকে। এবং এই আমাদের ছোট আমাদের ছেলের সমবয়সী এবং যারা জি.টিভিতে আছেন, জে.টিভিতে, সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। আসলে সর্বশেষে কথা বলার অনেক সময় মুশকিল হয়ে পড়ে, কারণ সবাই যখন কথা বলে ফেলে বলার কিছু নাই। আমি সবসময় বলি, তবে একটা বিষয় ভালো যে সকলের কথা শুনে নিজেকে ঋদ্ধ করার একটা সুযোগ থাকে। যাই হোক, আমাদের আজকের যে আড্ডা এবং শান্তির সন্ধ্যা, এটা আমরা মূলত আমরা যখন বিভিন্ন দিবস, জাতীয় দিবস আসে, তখন আমরা যতটুকু সম্ভব আমরা অনুষ্ঠান আয়োজন করে থাকি। আমরা এর আগেও বেশ কিছু এভাবে অনুষ্ঠান করেছি, আজকেও সেই ধারাবাহিকতায়। আজকে যে আগামীকাল কিন্তু বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস আগামীকাল। আজকের এই দিনে আমাদের দেশের অনেক বুদ্ধিজীবীদেরকে তারা ঘরে নিয়ে 14 তারিখে তারা হত্যা করেছে। এই 14 তারিখ বুদ্ধিজীবী দিবস।
সেখানে কালকে আমার একটা অনুষ্ঠান আছে, উনি দিলীপ কুমার নাথকে গান গেয়ে শোনানোর জন্য অনুরোধ জানাচ্ছি। মহান বিজয়ের মাস, সকলকে শুভেচ্ছা। আর আমাদের এই মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি কবিগুরুর একটি স্বদেশ পর্যায়ের গান গাওয়ার চেষ্টা করছি। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। আজ বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাতে করে শঙ্কা হরণ। ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাতে করে শঙ্কা হরণ। দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখি রে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় শনি, তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় শনি, তোমার আঁচল ঝলে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, যখন অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেম দুঃখিনী মা। আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই কোসীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি। আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। ওগো মা, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাষাও ধরণী, তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা। সকলকে ধন্যবাদ। এতক্ষণ গান শুনলেন
তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করি প্রাণের মায়া সঙ্গ করি জীবনের স্বাদ নাহি পাই ও জীবন কাটি যুদ্ধ করি প্রাণের মায়া সঙ্গ করি জীবনের স্বাদ নাহি পাই ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলা ঠিকানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এ তোরই বাইতে হবে জানি শুধু চলতে হবে এ তোরই বাইতে হবে আমি যে সাগ মাঝি রে তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবনের রঙে মনকে টানে না টানে না ফুলের গন্ধ কেমন জানি না জানি না জোছনার দৃশ্য চোখে পড়ে না 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 তারা তো কভু খুলে ডাকে না জীবনের রঙে মনকে টানে না বৈশাখের এই রৌদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালারও ছিঁড়ে যায় ও বৈশাখের এই রৌদ্র জোরে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালারও ছিঁড়ে যায় হাতছানি দে বিদ্যুৎ আমায় হঠাৎ কি যে শান্ত শোনায় দেখি ওই ভোরের পাখি গায় যদি তবু তোরই বাইতে হবে খেয়া পারি দিতে হবে তবু তোরই বাইতে হবে খেয়া পারি দিতে হবে যত ঝড় উঠুক সাগরে তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দেব রে ওই টানটা টানতে পারবো না তার এখন কি বলে আমরা শুনি অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা মঞ্চে বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আসলে ওনার গানটা শুনে আমি কান্না করেছি এই জন্য উনি গানে বলেছে তুমি কি শুধু ছবি ছবি আসলেই ছবি আমার গর্ভধারিণী আমার মা খুব অসুস্থ তো বলা যায় না কার ডাক কখন চলে আসে হয়তো তিনি একদিন ছবি হয়ে থাকবে ছবি তো আর কথা বলে না কাছে আসে না তো ওনার এই গানটা মানে আমার হৃদয়ে আঘাত করেছে আসলে ছবি শুধু ছবি যাই হোক আমাকে কিছু বলতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আসলে আপনাদের থেকে একটু দূরে আপনারা হচ্ছেন সাহিত্য আর আমি করি বিনোদন তবে আপনাদেরকে ভালোবেসে আমি বিভিন্ন সাহিত্য প্রোগ্রামে অ্যাটেন্ড করি এই জন্য যে
আসলে যারা তরুণ প্রজন্মে আছে তাদের থেকে সাহিত্যকে ভালোবাসা দরকার। বর্তমান সময়ে আমরা দেখছি সব সময় ইন্টারনেট নিয়ে বা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এই তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা, কিংবা বিভিন্ন পলিটিক্যাল ইস্যু কিংবা বিভিন্ন রকম মাধ্যম নিয়ে ব্যস্ত থাকে। বই পড়া কিংবা এই যে আমাদের বিনোদন যে ভালোবাসি সেগুলো আসলে তারা গ্রহণ করে না। আমরা যারা বাঙালি আছি আমরা মনে করি বাংলাকে প্রাধান্য দেওয়া দরকার। এখনের ছেলেমেয়েরা যেটা করে, কিছু ধরেন কোনো শিল্পী স্টেজে গান করতে উঠছে, বলে যে হিন্দি গান কিংবা ইংলিশ সং করেন। এটা কিন্তু আমরা মনে করি ঠিক না, কারণ আমরা বাঙালি। কোনো শিল্পী গান করতে উঠেছে, তাকে আমরা বলতে পারি একটি সুন্দর বাংলা গান পরিবেশন করেন, সেটি নাচের হোক কিংবা ঠান্ডা হোক, গান তো গানেই। তো এটাই বলবো, যারা তরুণ প্রজন্মের তাদের থেকে আমাদের বাংলাকে ভালোবাসতে হবে, বাংলাকে জানতে হবে এবং বাংলার প্রতি মায়া থাকতে হবে। এই যে আপনারা এখানে যারা মুক্তিযোদ্ধারা রয়েছেন, আমরা শুনেছি, শুধু এখানে নয়, আমরা ইতিহাস জানি, বাংলাদেশের বাংলাকে অর্জন করে আনতে অনেক কষ্ট করে অনেক লাখো শহীদদের তাজা রক্তের প্রাণ দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছে। কাজে একটাই কথা বলবো, বাংলাদেশকে ভালোবাসুন। বিশেষ করে আমরা যারা বাঙালি আছি বাংলাদেশকে ভালোবাসবো, বাংলাদেশকে বুকে নিয়ে এই বাংলার মাটিতে চিরবিদায় নিব। ধন্যবাদ। সামলাতে পারছি না তাই। আচ্ছা, কবিগুরুর শেষের কবিতা যে উপন্যাসটা আছে, সে উপন্যাসের শেষে লাবণ্য অমিতকে লেখা যে চিঠিটা, সেই চিঠিতে আপনার একটা কবিতা আকারে আছে 4 পর্বের, ওটা আমি করার চেষ্টা করছি। কালের যাত্রারে ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারে বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু সেই ধাবমান কাল, জড়াইয়ে ধরিল মোরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নব প্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না বিথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদূষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরবে কভু নামহারা স্বপ্নের মূরতি, তবু সে তো স্বপ্ন নয়, সে এর চেয়ে সত্য মোর সে মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়ে এলেম অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকামোর তাই দিয়ে অমৃত মূরতি। যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি, হোক তব সন্ধ্যা বেলা পূজার সে খেলা, দেখাত পাবো না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। তৃষ্ণার্ত আবেগে বেগে ভ্রষ্ট নাই হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানস ভোজে সযতনে সাজালে যে ভাব ও রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দেব না মিশায়ে জামর ধুলির ধন, জামর চক্ষের জলে ভিজে। আজও তুমি নিজে হয়তোবা করিবে রচন, মোর স্মৃতিটুকু দিয়েই স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু বিদায়। ধন্যবাদ। এবার জলিমংদাকে কি কখনো বিদায় দেবে? নিশ্চয়ই না, বিদায় দেবে না। সব সময় আপনি নীলপদ্ম সাহিত্য পরিবারে
আপনি থাকবেন এবং হৃদয়ে থাকবেন, এবং আপনি একজন পরিচালক, ডিরেক্টর। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় সম্মানিত সুধীবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। শুরু থেকে আমাদের এই অবধি সময় ধরে আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য সবার কাছে আবারও কৃতজ্ঞতা এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আগামী অনুষ্ঠানগুলোতেও আপনারা আমাদের সময় দেবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের নীলপদ্ম সাহিত্য পরিবারকে সমৃদ্ধ করবেন। এই প্রত্যাশা রেখে আমি এখন নীলপদ্ম সাহিত্য পরিবারের সম্মানিত সভাপতি জনাব দুলাল শম্মাকে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মিলন কুমার ভট্টাচার্য, উপস্থাপক, বাংলাদেশ বেতার, বান্দরবান। প্রথমে সবাইকে আমার নমস্কার, কৃতজ্ঞতা, ভালোবাসা আজকের এই অনুষ্ঠানটা, নীলপদ্ম সাহিত্য পরিবারের অনুষ্ঠানটা প্রাণবন্ত করে তোলার জন্য। আসলে আমি বেশি কিছু বলতে পারি না, এবং এই মাইক্রোফোন নিয়ে কথা বলা আমার কেন যেন হয় না, কথা বলতে পারি না আমি। তার জন্য আমি দুঃখিত, সবার কাছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি।